সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 975তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ মুরাদ হোসেনের জীবনের, মোহাম্মদ মুরাদ ভাইয়ের জীবনের হৃদয় কাঁপানো এক আধ্যাত্মিক টাইপের ভয়ঙ্কর রকম বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে শ্বশুরের প্রস্তাব খেয়ে গর্ভবতী হলেন পুত্রবধূ। আমি যদি বলি যে এই গল্পটা একটা ধর্মীয় শিক্ষণীয় গল্প, আপনারা অনেকে হাসবেন, বলবেন যে আপন ভাই টাইটেল দিলেন কি আর বলেন কি। আসলেই তাই, আপনি টাইটেল দেখে বিব্রত হওয়ার কিচ্ছু নাই। এই গল্পের মাঝে এমনই এক ধর্মীয় শিক্ষা আছে যেটা আমি মনে করি আমাদের এই সমাজের প্রতিটা পুত্রবধূর জন্য এক শিক্ষণীয় দৃষ্টান্ত গল্প হতে যাচ্ছে। তাই অনুরোধ করবো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই শুনবেন এবং গল্প শেষে আমাদের বন্দনগরী চট্টগ্রামের ভাই মুরাদ হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মুরাদ হোসেন, আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট 3টা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলাগড়া কোনো এক ছোট্ট গ্রামের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। যদিও আমার বাবা মাঠে ঘাটে কৃষিকাজ করে, তারপরেও আমাদের পরিবারটা অনেক সচ্ছল একটা পরিবার। কারণ হচ্ছে আমার বাবার অনেক বেশি জায়গা সম্পত্তি আছে। আমাদের এলাকাতে আমার বাবার প্রচুর পরিমাণে সম্পত্তি, মানে আমার দাদার। এবং আমার বয়স যখন খুব ছোট তখনই আমার দাদাভাই মারা যায়, এবং দাদাভাই মারা যাওয়ার পরে আমার বাবা হয়ে যায় আমার দাদার ওই অগাধ সয় সম্পত্তির মালিক। আমার দাদা মারা যাওয়ার পরে আমার দাদার সম্পদ বিক্রি করে বাবা হজ করতে যায়। আমাদের অত্র এলাকাতে আমার বাবা ছিলেন সর্বপ্রথম একজন হাজি ব্যক্তি, যার জন্য আমাদের এলাকাতে সব মানুষ আমার বাবাকে হাজি সাহেব বলে ডাকত। শুধু তাই নয়, আমার বাবার খ্যাতি দিয়ে আমাদের বাড়ির নামটাও পাল্টে যায়। আমাদের বাড়িটাকে আগে সবাই গেদার বাড়ি বলে ডাকত, কিন্তু আমার বাবা হজ করার পরে আমাদের এই বাড়িটার নাম হয়ে যায় হাজি বাড়ি। হাজি বাড়ির সন্তান আমি মুরাদ হোসেন, এবং আমার বাবা হচ্ছে একজন সম্মানিত ব্যক্তি। কিন্তু আমার জীবনে অনেক সমস্যা আছে। সমস্যা বলতে, ছোটোবেলা থেকে আমার পড়াশোনা কোনোভাবেই ভালো লাগতো না। বাবা মাকে আমাদের এলাকারই একটা মাদ্রাসায় ভর্তি করায়। বাবার অনেক ইচ্ছা ছিল, যেহেতু আমার বাবা অত দূর পর্যন্ত পড়াশোনা করেনি, কিন্তু অনেক সম্মানিত ব্যক্তি নামাজ পড়ে এবং হজ করেছে, সেই কারণে আমার বাবার ইচ্ছা ছিল যে বাবা মাকে মাদ্রাসা লাইনে পড়াশোনা করাবে, এবং মাদ্রাসা লাইনে পড়াশোনা করিয়ে বাবা মাকে অনেক বেশি শিক্ষিত বানাবে। আমি একজন ভালো মাপের মাওলানা হব, আমি দেশ বিদেশে ওয়াজ করব, মাহফিল করব, এই ইচ্ছাটুকুন আমার বাবার ছিল। এবং যার কারণে বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করায়। কিন্তু মাদ্রাসায় ভর্তি হওয়ার পরেও আমার জীবনে কোনো পরিবর্তন আসেনি। আমি মাদ্রাসায় ভর্তি হয়েও সেভাবে পড়াশোনা করতে পারিনি। পড়াশোনার প্রতি আমার কেন জানি কোনো মনোযোগ আসতো না। মাদ্রাসার শিক্ষকদের সাথে ঝামেলা, বাচ্চাদের সাথে আমার দুষ্টমি, সব কিছু মিলিয়ে একটা পর্যায়ে মাদ্রাসার খুব ছোট্ট বয়সে আমাকে মাদ্রাসা ছাড়তে হয়। আমি তখন বাড়িতেই পড়ে থাকি। আমাদের যে জমি জমা আছে এগুলোতে অনেক ফসল হয়। আমি চুরি করে, যেমন আমার আব্বা জমিতে শসা লাগায় অথবা অনেক ধরনের তরকারি চাষ করে, সবজির চাষ করে, এগুলা আমি আমাদের জমিন থেকে চুরি করে নিয়ে বিক্রি করতাম। এটাই ছিল আমার কাজ। তো এই জন্য আমার বাবা খুব রাগও করতো। বাবা কিন্তু জানতো না যে এগুলো আমি করতাম। যেমন এক সময় আমাদের শসা ক্ষেত লাগানো হয়, তো শসা ক্ষেত কিন্তু অনেক সময় আপনার বাঁদর থেকে শুরু করে বা অনেক মানুষই কিন্তু শসা রাতের বেলায় নিয়ে যায়। তো বাবা আমাকে পাহারাদার হিসেবে রেখেছিল। আমি ওই সময়ে ওই সৃজনে প্রচুর পরিমাণে শসা চুরি করে বিক্রি করে ফেলি, এবং সেই দিয়ে আমার কাছে অনেক টাকা হয়। এই টাকায় আমি আসলে একটু খারাপ হয়ে যাই বলতে, এলাকার ছেলে মেয়েদের সাথে চলাফেরা করি, দুষ্টামি করি, এবং এক পর্যায়ে আমি সিগারেট খেতে শুরু করি। আমার আব্বার কাছে খবর চলে আসে যে মুরাদ সিগারেট খায়। বাবা আমাকে নিয়ে খুব আফসোস করতো। বাবা আল্লাহর দরবারে হাত তুলে আমার জন্য কান্নাকাটি করতো। আমার বাকি যে ছোট 3টা বোন ছিল তারা খুবই ভালো ছিল, আমার বাবার মতোই ধার্মিক ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মাদ্রাসায় পড়াশোনা করতো। কিন্তু কোনোভাবে আমার ভিতরে ইসলামের তেমন কিছু আমার ভিতরে ছিল না। এই জন্য বাবা আমায় নিয়ে খুব আফসোস করতো, খুব কান্নাকাটি করতো যে আমি বাবার একমাত্র সন্তান হওয়ার পরেও আমার জীবনটাকে আমি সুন্দর করে গুছিয়ে তুলতে পারিনি। এইভাবে দিনের রাতগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। একদিন হলো কি, তখন তালের সিজন, মানে আপনার
যে তালের ডাব হয়, তালের ডাব যে হয় গ্রামের বাড়িতে, ওই তালের ডাবের সৃজন। তো গ্রাম মানে প্রচুর গরম পড়তেছিল। গরম পড়ার কারণে একদিন আমি আর আমার আরেকটা বন্ধু মিলে রাস্তার পাশে বসে আছি, প্রচণ্ড গরমে রাস্তার পাশে বসে আছি। তো বসে থাকা অবস্থায় হঠাৎ করে আমার বন্ধু বলতেছে, এই গরমের মধ্যে তালের ডাব খেলে খুব মজা হতো। আমি তখন বললাম, আমাদের এখানে তো কোনো তালের ডাব নাই, আমাদের গাছ তো নাই, তাল গাছ নাই, খাবো কই? বলে, ওই বাড়ির সামনে একটা তাল গাছ আছে, মানে একা একটা বাড়ি, ওই বাড়িটার আশেপাশে তেমন কোনো বাড়িঘর নাই, খুব নির্জন একটা জায়গার ভিতরে জমির মাঝখানে একটা বাড়ি, এবং সেখানে একটা তাল গাছ আছে, মোটামুটি অনেকটাই বড়। তা আমারে বললো যে চল আমরা ওখান থেকে তাল পারবো। আমি বললাম যে দেখ, এটা আরেকজনের গাছ, ওইখানে গিয়ে তাল পাড়তে গেলে যদি মানে ঝামেলা হয়, এবং এই তাল গাছটা তো বাড়ির ভিতরে, যার তাল গাছ সে হয়তো বুঝে যাবে, যেহেতু এটা বাড়ির মধ্যে শব্দ হবে। আমার বন্ধু আমারে বলতেছে, আরে না বেটা, শব্দ হবে না, কিচ্ছু হবে না, চল তোরা যেটা বলছি এটাই কর। তো আমি তখন ওর কথা মতো ভাবলাম যে ওকে ফাইন, ঠিক আছে, যেহেতু আমাকে ডাকলো। আমি তখন গেলাম, তাল গাছের নিচে গেলাম, এবং আমি আমার বাড়ি থেকে আবার দাও, তারপরে তাল কাটার জন্য যে সরঞ্জামগুলো হয়, এগুলো সব কিছু নিয়ে আসছে। আনার পরে সেখানে গেলাম, তখন ওই তাল গাছের উপরে আমার বন্ধু উঠলো, আমি তখন নিচে। উঠার পরে সে অনেকগুলো তাল পারলো, এবং তাল যখন মাটিতে পড়লো, ও যখন নামতেছে, ওই মুহূর্তে যিনি তাল গাছের মালিক ছিল তিনি বেরিয়ে আসে। তিনি বেরিয়ে আসার পর আমি তখন দৌড় দিলাম না, যেহেতু বন্ধু আমার গাছের উপরে, আমি গাছের নিচে দাঁড়াই আছি, নিচে তাল পড়ছে, উনি আসছে। আসার পর আমাকে দেখে বলতেছে, মুরাদ এখান থেকে তাল পাড়তেছো কেন? আমাকে এটা বললো। আমি তখন বললাম, দেখেন কাকা, আমাদের আসলে তাল খাইতে ইচ্ছে হচ্ছিলো, এই জন্য কাটলাম, আপনার আমি সকালবেলা টাকা দিয়ে দেবনি, আমি তো এখন টাকা নিয়ে আসি নাই, তালের কত টাকা আসছে আমি দিয়ে দিব। উনি তখন আমাকে খুব খারাপ ভাষায় একটা গালি দিল, মানে খুবই নোংরা ভাষায় আমাকে একটা গালি দিল। গালিটা আমার কাছে খুব খারাপ লাগলো যে এইভাবে আমাকে গালিটা দিল, এবং আমরা যেই মানে 4 ফিট তাল কেটেছি এটা নিয়ে যাবে। আমি তখন বললাম যে কাকা, এই তালগুলো নিয়েন না, আমার বন্ধু অনেক কষ্ট করে পারছে, আচ্ছা ঠিক আছে, আমাদেরকে অন্তত একটা পিঠ দিয়ে দেন। না, উনি দেবে না, মানে একটা শাখা উনি দেবে না, উনি নিয়ে চলে যাবে। আমার বন্ধু তখন মানে টানা হেঁচড়া করতেছে, একবার যে আমিও টানা হেঁচড়া করতেছি, উনি তখন আমাকে একটা ঘুষি দিয়ে বসে, এবং ঘুষি দিলে পরে আমি ওনাকে কয়েকটা ঘুষি মেরে দিই, এবং সেখানে একটা মারামারি হয়। মারামারি হওয়ার পরে আমি তখন চলে আসি বাড়িতে, তাল আর খাই না, তাল দিয়ে চলে আসি। সকালবেলা আমার আব্বার কাছে ফজরের টাইমে বিচার দেয়, মানে আমার আব্বার কাছে দরবার ডাকে, আমার আব্বাকে বলে যে এই ঘটনা, আমরা এখান থেকে তাল পারছি, এবং উনির কাছে ধরা খাইছে, ওনারা আমরা মারছি, এমনভাবে হচ্ছে একটা দরবার দাঁড়া করায়। তো দরবার যখন হয়, আমার বাবা বলে, ঠিক আছে, আজকে দুপুরবেলা আমি আমার সন্তানকে ডাকবো, আপনারা আইসেন। পরে দেখি দুপুরবেলা আমাদের বাড়িতে অনেকগুলো মানুষ আসছে। এখন এই লোকের, আমার সাথে তো আমার বন্ধুও ছিল, আমার বন্ধুর নামে কোনো বিচার দিল না, আমার বন্ধু যেটা করলো তার নিয়ে কোনো রকম কথা বললো না, অথচ পুরো দোষটা আমার উপরে ঢেলে দিল, যেটা নাকি আমি করছি। আমার বন্ধুর কথা উনি বললোই না। তো যাই হোক, দুপুরবেলা দরবার, আমি দরবারে প্রেজেন্ট হলাম, এবং সেই দরবার আমাদের উঠানেই। ওই লোককে জিজ্ঞেস করা হলো, ওই লোকে সব বিস্তারিত সব কিছু বললাম, আর আব্বা আমাকে জিজ্ঞেস করলো, আমিও তখন বললাম হ্যাঁ। এবং আব্বা তখন ওই দরবারে সবার সামনে আমাকে জুতা পিটা করলো, এবং জুতা পিটা করে আমাকে তাদের বললো শাস্তি কি, তালের যে টাকা আসছে ওই টাকা আমার আব্বা দিয়ে দিছে, এবং সবার সামনে আমাকে জুতা পিটা করে আমাকে ঘরে এনে দিছে। মানে আমার ভিতরে খুব রাগ উঠছিল যে এই লোক আমার এই কাজটা কেন করলো, মানে খুবই রাগ উঠছিল। কিন্তু রাগ ওঠার পরেও আমি আমার বাবার মুখের দিকে তাকিয়ে কোনো কিছু করি নাই বা কোনো কিছু বলি নাই, যেহেতু আমার বাবা দরবার করছে। আমার এখানেও অন্য কোনো কথা বলতে গেলে আমার বাবাকে অপমান করা হবে, অবমাননা করা হবে, এজন্য বাবার সম্মানের কথা চিন্তা করে আমি আর কিছুই বললাম না। কিন্তু ভাই, সেদিনে রাত প্রায় 12:30টার দিকে এক ভয়ানক ঘটনা ঘটে যায়। যে লোককে আমি মেরেছিলাম, যিনি আমাদের উঠানে দুপুরে দরবার নিয়ে আসছিল, সেই লোকের বাড়িতে কে জানে আগুন লাগিয়ে দেয়। আমি জানি না সত্যিকার তাহাজে আগুনটা কে লাগায়, এবং আগুন যখন লাগিয়ে দেয়, ওনার পুরো বাড়িটা তখন একদম জ্বলে পুরো অঙ্গার হয়ে যায়। সেই লোকে তখন সকালবেলা ডিরেক্টলি আমার নামে গিয়ে থানাতে মামলা করে দেয়, এবং তিনি বলে এই বাড়িতে নাকি আমি আগুন লাগিয়ে দিছি। আমি আমার বাবাকে বিশ্বাস করতে পারলাম না, আমার মাকে বিশ্বাস করতে পারলাম না যে না, আমি বাড়িতে আগুন লাগাই নাই। আমার বাবা মা বলতেছে আমি রাগের বশবর্তী হয়ে, ক্ষোভের বশবর্তী হয়ে আমি আগুন লাগিয়ে দিয়েছি। যতভাবে আমার পরিবারকে আমি বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবে আমার পরিবারকে আমি বোঝাতে সক্ষম হলাম না যে আমি আগুন লাগাই নাই। বাবা আমাকে ডিরেক্টলি বললো যে আদালতে, থানাতে যে ছেলের নাম উঠে গেছে আসামির কাতারে, সেই ছেলে কখনো আমার সন্তান হতে পারে না, সেই ছেলে আমার সন্তান হতে পারে না। আমার বাবা যদি ইচ্ছে করতো ওই মামলাটা থেকে উঠিয়ে আমাকে বাড়িতে রাখতে পারতো, কিন্তু আমার বাবা ডিরেক্টলি বলল যে তুই আমার সন্তান না, আমি তোকে সন্তান হিসেবে মানে গ্রাহ্য করি না, তুই বাড়ি থেকে বেরিয়ে যা। ওই দিন সকালবেলায় বাবা মাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তখন নিজের উপরেও অনেকটা রাগ জমে গেল। কিরে, আমি তো কোনো অন্যায় করলাম না, তাল পারলাম,
এক পীর তালনকে দিতে বললাম, উনি দিল না। সেখানে ওনার সাথে আমার মারামারি হলো। সেই মারামারির সূত্র ধরে আমার বাবা দরবার করে আমাকে জুতা পিটা করলো। এরপর ওনার বাড়িতে অন্য কে আগুন লাগিয়ে দিল সেটা তো আমি জানি না, অথচ সেই আগুন লাগিয়ে দেওয়ার কারণে বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমার নামে মামলা হয়ে গেল। বাবার উপরে আমার সবচেয়ে বেশি রাগ জমে গেল। ওই লোকটার উপরে বা আইনের উপরে যতটা রাগ জমলো তার চেয়েও বেশি রেগে গেলাম আমি আমার জন্মদাতা পিতার উপরে। আমার বাবার উপর আমি খুব রাগ করলাম যে বাবা আমার সাথে এরকম একটা কাজ করলো, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। তখন খুবই ক্ষেপে গেলাম, বাবার উপরে অত্যন্ত ক্ষেপে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বাড়ি থেকে বেরিয়ে আমি তখন আমার অনেক দূর সম্পর্কের খালার বাড়ি আছে, ওনার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক খুব একটা ভালো না, কিন্তু ওই খালা আমাকে আদর করে। আমি সেই খালার বাড়িতে গিয়ে উঠলাম। তারপরে বাবার সাথে কোনো রকমের যোগাযোগ নেই। খালার বাড়িতে ওঠার পরে আমি খালার বাড়িতে আছি, আলহামদুলিল্লাহ ওইখানে আমার সময়গুলো ভালোই কাটতেছে। খালার বাড়ি থেকে আমি একটা কাজের সন্ধান পাইলাম। আমার খালার বাড়ির থেকে মোটামুটি একটু দূরেই একজন লোক আছে, ওনার একটা মুদির দোকান আছে। ওই দোকানে ওনার লোকের প্রয়োজন, মানে মুদির দোকানে লোকের প্রয়োজন। তো আমার খালু তখন আমাকে বললো যে মুরাদ তো বসেই আসো, ওইখানে গিয়ে নাইলে মুদির দোকানে চাকরি করো। আমার খালু আমাকে বললো। তো তারা আমার খালাখালুও জানে যে আমি পারিবারিকভাবে এরকম একটা ঝামেলার পরে মামলা টামলা খেয়ে আসছি, আমার নামে মামলা হয়েছে, এটা পরিবারের মানুষরা জানে। তো এই জন্য ভাবলাম যে ঠিক আছে, যেহেতু আমাকে বাড়ি থেকে বেরিয়ে করে দিছে, আমি ওই দিকে চলে যাই। আমি তখন সেখানের দিকে চলে গেলাম এবং চলে যাওয়ার পরে দেন ওই দোকানে চাকরি নিলাম, মুদির দোকানে। তো মুদির দোকানটা মোটামুটি ভালোই ছিল। যিনি দোকানদার তিনি অনেক ভালো, এবং তিনার এখানে যেই বাড়ি, ওনার মানে দোকানের পিছনে ওনার বাড়ি। ওনার একটা মেয়ে আছে, নাম হচ্ছে তামান্না, কিন্তু ওই মেয়েটার বিয়ে হয়েছে প্রায় স্বামীর সাথে তার 4 বছরের সংসার হয়, স্বামী মারা যায়। এই মেয়েটা আমার থেকে বয়সে প্রায় 5 থেকে 6 বছরে বড় হবে, আরও হবে, প্রায় 7-8 বছর মতো বড় হবে। তো ওনাকে আমি আপা বলে ডাকতাম। তো সম্বোধন করে আমি সেই দোকানে চাকরি নিয়ে নিই। দোকানে চাকরি করতেছি, আলহামদুলিল্লাহ সময় ভালোই কাটতেছে, তেমন কোনো সমস্যার ভিতরে নাই, এবং ইনকামও ভালো হচ্ছে। মাস শেষে উনি আমাকে বেতনও দিচ্ছে। সেই বেতনের টাকায় আমার দিনকালগুলো অত্যাধিক ভালো কাটতেছে। আমি এখানে যাচ্ছি, ওইখানে যাচ্ছি, অনেক লোকদের সাথে মিশতেছি, অনেকভাবে আমার মানে ভালো সময় কাটতেছে। তো দোকানে চাকরি করতাম, দোকানে চাকরি করে বাসায় আসতাম, এবং বাসায় আসার পরে এই তামান্না যে ছিল উনি আমাকে খাবার দিত, এবং আমি ভরপেট খাবার খাইতাম। সব কিছু মিলিয়ে খুবই সুন্দরভাবে আমার জীবনটা কাটতেছিল। এভাবে অনেকগুলো দিন কাটতে কাটতে আমি একটা বিষয় খুব খেয়াল করে দেখতাম, তামান্না নামের যিনি এই পরিবারের মেয়ে হিসেবে আছে, তিনি কেমন যিনি আমাকে একটু আমাদেরকে একটু ফলো করতো, এবং আমার সাথে তিনি কোনোরকম একটা সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করতেছে। বিষয়টা আমি বুঝতে পারি, যেহেতু ওনাদের ঘরেই থাকি, ওনাদের ঘরেই খাই, এবং ওনাদের সাথে আমার এরকম সম্পর্ক। তো সেখানে আসলে ওনার এই বিষয়টা আমাকে কেমন জানি একটু অন্যরকম ভাবাচ্ছিল, যে উনি আমার সাথে কী করতে চায়, এবং বয়সেও তিনি আমার অনেক বড়। তো মানে ওনার ইশারা ইঙ্গিতে বা কথাবার্তার ধরনে অনেক কিছুই বুঝতাম। এভাবে অনেক দিন কেটে গেল। একদিন উনি আমাকে বলতেছে, রাতের বেলায় বৃষ্টি হচ্ছিল অনেক, তো ওনার বাবা তো ঘুমায় আছে, উনি এক রুমে ঘুমায়, আমি অন্য রুমে ঘুমাই। তা আমাকে বলতেছে, মুরাদ ভাই, আমি ওনার ছোটো ছিলাম অনেক, তারপর আমাকে ভাই বলে ডাকতো, যে মুরাদ ভাই উঠেন, কথা আছে। আমি তখন ঘুম থেকে উঠলাম, উঠার পরে বলতেছে লুডো খেলবেন। তো আমি তখন আমি কিন্তু লুডো খেলাটাকে অনেক পছন্দ করতাম, আমার অনেক ভালো লাগতো। তাই আমি বললাম যে ঠিক আছে, যদি আপনি বলেন তাহলে খেলবো, সমস্যা নেই। তো তখন আমি আমার ঘরের মধ্যে লুডো খেলার জন্য বসলাম। এখন লুডো খেলার জন্য যখন আমি বসলাম, আমি লুডো খেলতেছি, আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যে উনি ইচ্ছে করে ঠকে যাচ্ছে, ইচ্ছে করে হেরে যাচ্ছে। তো আমি তখন বুঝতে পারলাম না যে উনি ইচ্ছা করে কেন হেরে যাচ্ছে। তো তারপরেও খেলার পর উনি হেরে গেল। এরপরে আমরা আরেক বাজি খেলতে বসলাম, আবার খেলতে বসলাম। উনি এবার বলে উনি বাজিতে খেলবে, আমি তখন বললাম যে বাজিতে খেলবো, আমি তো এখনও বেতন পাই নাই, আপনার আব্বা তো আমাকে এখনও বেতন দেয় না, আমি টাকা দিব কোত্থেকে? উনি বলে টাকা না, অন্য কিছু। তা আমি বললাম যে তখন বৃষ্টির রাতে চারদিকে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে, একেবারে ঘর বাড়ি ভেঙে ফেলার মতো অবস্থা, বৃষ্টি এবং বাতাস। আমি তখন বললাম ঠিক আছে, তাইলে আপনি কীভাবে খেলতে চান? আমাকে বলে একটা বাজি, তুমি আমার কাছে যেটা চাও, আমি যদি ঠকে যাই তুমি আমার কাছে যা চাও আমি তাই দিব, আর তুমি যদি হেরে যাও তাহলে আমি তোমার কাছে যা চাই তোমাকে তাই দিতে হবে। এটা হচ্ছে বাজির নিয়ম, এই নিয়মে আমরা দুজনে খেলবো। আমি তখন একটু অবাক হয়ে গেলাম যে এইভাবে বলতেছে, আচ্ছা ঠিক আছে খেলি। এরপর ওনার সাথে আমি বাজিতে খেললাম, এবং খেলার পরে সে সময় উনি এত ভালো খেললো, আমি বলে বোঝাতে পারবো না। এর আগে কিন্তু উনি অভিনয় করছে, এবার খেলে উনি আমাকে হারাইতে উনি জিতে যায়। জিতে গিয়ে আমাকে বলতেছে, এখন তো আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমাকে দিতে হবে। আমি তখন বললাম যে দেখেন কি দিতে হবে? বলে আমি যেটা চাইবো আমাকে সেটাই দিতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, বলেন কি দিতে হবে? আমাকে বলে আমাকে একটা চুমু দিতে হবে।
আমি তখন একটু মানে লজ্জা পেয়ে গেলাম, যেহেতু উনি আমার অনেক বড়, অনেক সিনিয়র। তাই আমি বললাম যে আপা এটা আপনি আমাকে কী বললেন, এবং এটা তো আসলে মানে আমার দ্বারাই সম্ভব না, এটা আমি পারবো না। উনি আমাকে বলে, দেখো বাজিতে আমরা লুডো খেলেছি, তোমার সাথে কথা হয়েছে, তুমি যদি হেরে যাও তাহলে আমি যেটা চাই তুমি সেটাই দিবা, এমন কথাতে আমরা বাজি ধরেছি। এখন তুমি যদি না দাও তাহলে কিন্তু তুমি বেইমানি করলা, এবং আমি আশা করি তুমি কিন্তু কোনো বেইমান ছিলে না। আমি তখন বললাম, আপনি আমার কাছে অন্য কিছু চান, অন্য তো অনেক কিছুই চাওয়ার আছে, অন্য কোনো কিছু চান, কিন্তু এরকমভাবে চুমাচুমি কেন? আমার তো এটা পছন্দনীয় না, বা এটা আমার কাছে ভালোও লাগে না। তিনি আমাকে বলে, তুমি কি দিবা না সেটা বলো। আমি তখন একটু লজ্জায় পড়ে মানে চোখটা বন্ধ করে না একটা চুমু দিয়ে বসলাম, কারণ কিছু তো করার নাই, বাজিতে খেলছি। এরপরে এই চুমুটা দেওয়ার পরে আমি ওনার সামনে খুব বেশি একটা আসি না, ওনার কাছ থেকে দূরে দূরে থাকে, ওনার সামনে পড়ি না, এবং উনি ডাকলেও ওনার কাছে আসি না। যতক্ষণ ওনার বাবা থাকে ঠিক ততক্ষণই কথা বলি, কিন্তু ওনার বাবা না থাকলে আমি ওনার সাথে খুব বেশি একটা কথা বলি না। এইভাবে সময়গুলো অনেক দিন পর্যন্ত কেটে গেল, এবং একটা পর্যায়ে উনি আমার উপর রাগ করে বসে। রাগ করার পরে আমার রান্নাবান্না ঠিকমতো হয় না। আমাকে যে খাবার দিত, আমার খাবারে হয় তরকারির মধ্যে লবণ একদম বেশি দিয়ে দিবে, নইলে ঝাল বেশি দিয়ে দিবে, মানে যে পরিমাণের খাবার দাবার আমাকে দিত এগুলো আমি আসলে খেতে পারতাম না। এভাবে বেশ কয়েকদিন ওনার দোকানে কাজ করলাম, করার পরে দেখলাম যে না, এভাবে তো আসলে কাটতে পারে না, উনি কোনো সময় এভাবে আমার সাথে ঝামেলা করে। তো ওনার নামে তো ওনার বাবার কাছে বিচার দিয়েও লাভ নাই, কারণ উনি এই পরিবারের মানুষ একজন, ওনার মা মারা গেছে। তাহলে আমি চিন্তা করলাম যে আমি এখানে চাকরিই করবো না, এই বলে আমি তখন চাকরি ছেড়ে দিলাম। একদিন দুপুরবেলা ছেড়ে দিয়ে আমি আমার ওই খালুর বাড়িতে আবার চলে গেছি, এই চাকরি করবো না, খালুর বাড়িতে চলে গেছি। অ্যান্ড খালুর বাড়িতে গিয়ে খালু জিজ্ঞেস করে চলে আসছি কেন, আমি বললাম যে আমার ভালো লাগে না, ওইখানে আমি কাজ করবো না, এই জন্য চলে আসছি। তো খালু আর আমাকে কোনো কিছু বললেন, আমি খালুর বাড়িতে পুনরাবার পড়ে আসি। এভাবে আরও 2-3 দিন কেটে গেল। 2-3 দিন পরে একদিন সন্ধ্যার দিকে এই তামান্না আমার খালুর বাড়িতে আসছে। আসার পরে আমার খালাম্মাকে ডাকলো, ডেকে বলতেছে যে আমি একটু মুরাদের সাথে কথা বলবো। তা আমি আসলাম, উনি আমার কাছে বলছে, কী ব্যাপার, আপনি আমাদের এখান থেকে চাকরি ছেড়ে চলে আসলেন কেন, এটা ওইটা অনেক কথা। আমি বললাম, তো আমি তো আপনার আব্বাকে বলেই আসছি। বলে, না আপনি হুট করে একটা মানুষ, আমাদের তো একটা লোক আমরা নিয়েছি, তো আপনি হঠাৎ করে চলে আসবেন, এটা তো আপনি অবশ্যই বলে আসবেন। আপনি আমাদেরকে কোনো কিছু না বলে হঠাৎ করে আপনি চলে আসলেন, এটা তো আসলে হতে পারে না, আমাদেরকে তো জানানো আপনার উচিত ছিল। তা আমি বললাম যে আমি তো আপনার আব্বাকে বলেই আসছি। বলেন, আমার আব্বা তো আপনাকে আসতে বলেন। আমি বলি, না আপনার আব্বা আমাকে আসতে বলছে। এরপর উনি তখন আমার খালুর সাথে কথা বলে, খালুরে বলে যে দেখেন, ওনার হয়তো খাবার দাবার একটু সমস্যা হয়, আমি এটা ঠিক করে দিব, ওনাকে বলেন আমাদের সাথে আমাদের দোকানে যাওয়ার জন্য। খালুও তখন আমাকে বলে যে কী ব্যাপার, যাবা না কেন, যাও, এই সে বলে তামান্না তখন চলে গেল, এই কথাগুলো বলে। এরপরে 1-2 দিন কাটতেছে, আমি খেয়াল করতেছি খালু আমার খালাম্মার উপরে কারণে ঝগড়া করে খালাম্মার সাথে। মানে খালুর কথা হচ্ছে আমি যাচ্ছি না কেন, বা আমি এখানে কেন থাকতেছি, আমি আমার বাড়িতেও যাচ্ছি না, এবং সে তো আমার আপন খালাও না, আমার মায়ের দূর সম্পর্কের আত্মীয়। কিন্তু এরকম আত্মীয়র বাসায় কতদিন বা থাকা যায়, ওনাদের বাসায় কতদিন খাবো, ওনাদেরও তো সংসার আছে, বা ওনাদের একটা চিন্তাভাবনা আছে। পরে নিরুপায় হয়ে দেখলাম যে আমার অন্য কোথাও তো আমি আর কোনো কাজের সন্ধান পাইও না। অন্য কোনো কাজের সন্ধান না পেয়ে আমি তখন বাধ্য হয়ে ওইখানে আমি আবারও কাজে গেলাম। কিন্তু সত্যি কথা যে তামান্না যে মহিলাটা আছে, ওনার আমার আসলে পছন্দ হতো না। উনি দেখতে অনেক মোটা ছিলেন এবং কালো ছিলেন, মোটা এবং কালো, খুব একটা চেহারা সুন্দর ছিল না, এবং আমার থেকেও প্রায় অনেক বছরের বড়, 7-8 বছরের বড় একজন মানুষ। মানে আমার কাছেও এক দৃষ্টিতে তাকে ভালো লাগতেছিল না। তো ভালো না লাগার কারণে আমি চিন্তা করলাম যে যা হবার তা হয়েছে, আমি আর ওনার সাথে কোনো রিলেশনে যাব না, বা ওনার এখানে কাজও করবো না। পরে বাধ্য হয়ে ওইখানে আবার যাওয়া লাগছে। তো আমি আবারও কাজ করতেছি এখন ওনার সাথে তাল মিলিয়ে থাকার জন্য, ঠিকমতো দুবেলা খাওয়ার জন্য, এবং চাকরিটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি ওনার সাথে তাল মিলিয়ে চলতাম। উনি যেটা বলতো সেটাই করতাম, ওনার কথার আমি কোনো রকমের অবাধ্য হতাম না। মানে উনি দুষ্টামি করলে আমিও দুষ্টামি করতাম, মানে আমি ওনাকে বোঝাতাম যে ওনার সাথে আমার একটা সম্পর্ক চলতেছে। এরকম করতে করতে এক পর্যায়ে উনি কী করলো, একদিন রাতে হঠাৎ করে আমার পাশে এসে বলতেছে সে নাকি সন্ধ্যার সময় ভূত দেখেছে। আমাকে বলে, আমি সন্ধ্যার সময় আপনার পুকুর পাড় থেকে আসার সময় ভূত দেখেছি, আমার অনেক ভয় লাগতেছে, আমি একা একা ঘুমাইতে পারবো না, আমি তোমার ঘরে ঘুমাবো। মানে আমি তো এবার শেষ। আমি বললাম যে এটা কী ধরনের কথা বলেন, আমি একটা যুবক ছেলে, আপনি একটা যুবতী মেয়ে, আমার সাথে কীভাবে ঘুমাবেন? উনি বলে, হ্যাঁ আমার হাঁটুর বয়সী একটা ছেলে, তুমি জানো তুমি আমার কত ছোটো, বা তোমার সাথে ঘুমাইলে কী হবে, কিচ্ছু হবে না। মানে হঠাৎ করে আপনি থেকে তুমিতে চলে গেল, এবং যাওয়ার পরে সে একরকম জোর করে সেরাতে আমার সাথে ঘুমালো। আমি অনেকভাবে চেষ্টা করলাম যে ঘটনা যাতে না ঘটে, উনি যাতে আমার সাথে না থাকে, কিন্তু কোনোভাবেই আসলে ওনার কাছ থেকে রেহাই পাওয়া গেল না। উনি আমার সাথে ঘুমালো, এবং ঘুমানোর একটা পর্যায়ে রাতের মধ্যে ওনার কাছ থেকে আমি নিজেকে সেভ করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমায় আসলে পারলাম না। একবার ওনার সাথে আমার
অবৈধ বা খারাপ যে সম্পর্কটা বলেন সেটা হয়ে গেল। এবং এই সম্পর্কটা হওয়ার পর থেকে ওনার সাথে আমি অনেকটা ফ্রি হয়ে গেলাম, যেহেতু আমি যুবক একটা ছেলে এবং আমার ভিতরে তখন এক ধরনের ওনার প্রতি আমার এক ধরনের একটা অ্যাটেনশন ঢুকে গেল, এক ধরনের একটা মায়া ঢুকে গেল। এবং এরপর থেকে এই ঘটনাটা প্রায় প্রতিটা রাতেই ঘটতো, কারণ এই বাড়িতে তো কোনো মানুষ থাকতো না, বাড়িটা ফাঁকাই থাকতো। এবং ওনার বাবা সন্ধ্যার পরে ঘুমায় যেত এবং সন্ধ্যা রাতে উনি আমার কাছে চলে আসতো, সারাটা রাত উনি আমার সাথেই থাকতো। এভাবে একদিন দুদিন না, প্রায় 3 বছরের মতো আমি এই দোকানে চাকরি করি। এবং এই 3 বছর আমি ওনাকে ওষুধ খাওয়াই যাতে কোনোভাবে বাচ্চা না হয়, বাচ্চা না হওয়ার জন্য ওষুধ খাওয়াই। এভাবে অনেকগুলো দিন কেটে গেল। তখন আস্তে আস্তে করে এই বিষয়টা আশেপাশের লোকজনের মাঝে জানাজানি হতে শুরু হলো। আশেপাশে যে মানুষরা আছে এদের মাঝে বিষয়টা জানাজানি হতে শুরু হলো যে ওর সাথে আমার একটা অবৈধ সম্পর্ক চলতেছে, বা অনেক সময় দোকানে আসলে আমার গায়ে হাত দিয়ে ফেলতো। বা যেহেতু দুজনের মাঝে মানে একদম ক্লোজ হয়ে যাওয়ার পরে যে ধরনের কথাবার্তাগুলো বলা দরকার, এই ধরনের কথাবার্তা অনেক অংশেই চলে আসতো। তো সব কিছু মিলিয়ে তখন উনি চিন্তা করতেছে যে মানে ঘটনাটা কি, মানে এলাকার লোকজন চিন্তা করতেছে যে ঘটনাটা কি, এরকম কেন। একটা পর্যায়ে ওনার বাবার কাছেও লোকজনে বিভিন্ন ধরনের কথা বলতেছে। এক পর্যায়ে ওর বাবা তখন আমাকে বলল যে এই ঘটনা মুরাদ, তুমি তো যুবক একটা ছিলে, আমার মেয়েও যুবতী, আমার ঘরে থাকো, মানুষ খারাপ বলে, আমি চাই তোমাদের দুজনকে এক করে দিতে, তোমাদের বিয়ে দিয়ে দিই, তুমি তোমার আব্বা আম্মাকে খবর দাও। এই কথা আমাকে বলল। যখন আমাকে বললো আমার আব্বা আম্মাকে খবর দেওয়ার জন্য ওনাকে আমি বিয়ে করব, মানে ওনার যে আমি বিয়ে করব, মানে এইটা যখন আমাকে বললো তখন আমার ভিতরেই মানে আমি তো ওনাকে আসলে কখনোই বিয়ে করতে চাই নাই, কোনো সম্পর্কও করতে চাই নাই, বিয়েও করতে চাই নাই। কিন্তু এখন যখন বিয়ের সাবজেক্টটা চলে আসছে, বিয়ে করতে হবে, আমি তখন একটু মানে টেনশনে পড়ে গেলাম। আমি তখন বললাম যে ঠিক আছে কাকা, আমি আপনাকে জানাবো, আমি আমার আব্বা আম্মার সাথে যোগাযোগ করে আপনাকে জানাবো। আমি আমার আব্বা আম্মার সাথে অ্যাকচুয়ালি যোগাযোগটা করবো, আমি তো করবো না, কারণ আমার তো নিজেই তাকে পছন্দ হয় না, আমার তো নিজেরই তাকে ভালো লাগে না। তো যেখানে তাকে আমার ভালো লাগে না সেখানে আসলে আমি কি সম্পর্ক করবো তার সাথে, বা কিসের প্রেম ভালোবাসা, এগুলো কি, এরকম তো কিছুই না, বা বিয়ে তো দূরের কথা। এরকম একদিন দুদিন কাটতেছে, উনি আমাকে প্রতিদিনই প্রেশার দিতেছে। একদিন আমি চিন্তা করলাম এমনভাবে যেহেতু প্রেশারে দেয় এবং এখান থেকে যেহেতু আমি চলেই যাব, মানে আমার প্ল্যানিং হচ্ছে আমি এখানে থাকবো না, চলে যাব। একটা সময় আমি তখন করলাম কি, ওনার ঘর থেকে মানে ওনার দোকান থেকে অনেকগুলো টাকা চুরি করলাম। অনেকগুলো টাকা চুরি করে আমি তখন ওনার দোকান থেকে পালায়ে গেলাম, ভাইগে গেলাম। এবং ভাইগে যাওয়ার পরে এই দোকানে আমি আর আসি না, ভাইগে গেছি। আমি ওই খালুর বাড়িতেও যাই নাই, আমি শহরে চলে গেছি, চট্টগ্রাম শহরের দিকে চলে গেছি। শহরের দিকে গিয়ে আমি অন্য একটা মিষ্টি দোকানে কাজ নিয়েছি। এবার আমি তখন একটা সর্বপ্রথম মোবাইল ফোন কিনি, এই প্রথম আমার মোবাইল ফোন কিনা, এবং ওই তামান্নার বাবার ক্যাশের টাকা চুরি করে ওই টাকা দিয়েই তো মোবাইল কিনে আমি আস্তে আস্তে আমার এলাকার লোকজনের নাম্বার জোগাড় করি। আস্তে আস্তে নাম্বার জোগাড় করে আমি যোগাযোগ করতে করতে জানতে পারি এই তামান্নার বাবা আমার বাবার কাছে দরবার নিয়ে গেছে। এবং দরবার নিয়ে যাওয়ার পরে আমার বাবার কাছ থেকে তামান্নার বাবা জরিমানা নিয়ে আসছে, এরকম একটা ঘটনা শুনতে পারি। তো যাই হোক, ওই জরিমানা নিয়ে আসছে, আসুক, তাতে আমার কি, আমি তো আর পরিবারেও যাব না, তামান্নার কাছেও যাব না। এভাবে প্রায় আরও 1 বছরের মতো আমি এই মানে আপনার মিষ্টি দোকানে চাকরি করি। আল্লাহর কি হুকুম আর কি, এটা আল্লাহ তালাই ভালো জানে যে কেন আমার ভাগ্যটা এরকম হলো। একদিন মিষ্টি দোকানে হঠাৎ করে আমি তামান্নাকে দেখতে পেলাম অন্য একটা মেয়ের সাথে, এবং অন্য একটা মেয়ের সাথে দেখা মাত্রই তামান্না তখন দৌড়ে এসে আমার হাত চেপে ধরলো। ধরার পরে লোকজন এখানে জড়ো হয়ে গেল, কী হয়েছে। তামান্না বলতেছে এটা আমার স্বামী, আমাকে সাথে যোগাযোগ না করে অনেকদিন পর আজকে চলে আসছে, অনেকদিন যাবো চলে আসছে, আজকে ওকে পাইছি, এরকম করে সবাই সামনে আমাকে ধরে ফেললো। এবং আমিও তখন আর কোনো কথা বলতে পারলাম না। তখন আমাকে আস্তে আস্তে দোকানের পিছনে নিয়ে তামান্না কান্নাকাটি করতে শুরু করলো যে তুমি আমার জীবনটা এইভাবে কেন নষ্ট করলা, কী কারণে করলা, আমার আব্বার দোকানটা ভেঙে গেছে, আমার আব্বা দোকান চালাইতে পারে না, আমার আব্বা অনেক অসুস্থ, শেষ পর্যন্ত আমি বাধ্য হয়ে গার্মেন্টসে চাকরি নিয়েছি, আমি তো তোমাকে ভালোবাসছি, এখন আমি তো অন্য কাউকে বিয়ে করতে পারতেছি না, তোমার জায়গায় অন্য কাউকে বসাইতে পারতেছি না, এটা তো কোনো অবস্থায় সম্ভব নয়, আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি। মানে এরকমও কান্নাকাটি শুরু করলো। তখন আমার ভিতরেও মনটা জানি একটু নরম হয়ে গেল, মানে মনটা একটু গলে গেল যে যেহেতু এরকম করেই কান্নাকাটি করতেছে, যা ভাগ্যে যা আছে তাই হবে, আমি ওর সাথে সম্পর্কে জড়াবো। মানে ভিতরে জিনিসটা জাগলো আর কি, যেহেতু এরকম করেই কান্নাকাটি করে যে আমি ওর সাথে সম্পর্কে জড়াবো। এরপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি কোথায় থাকো? পরে আমাকে বলো যে ওই এলাকাতে একটা বস্তি আছে, বস্তিতে থাকে এবং একটা গার্মেন্টসে চাকরি করে। তো তখন আমি বললাম যে ঠিক আছে, আমি তোমার সাথে ওই বস্তিতে থাকবো। এরপরে আমি ওর সাথে ওই বস্তিতে থাকতে শুরু করি। তখন পর্যন্ত কিন্তু আমাদের বিয়ে হয় নাই। প্রায় সপ্তাহখানিক থাকার পরে ও তখন আমাকে বলতেছে যে আমরা বিয়ে শাদী করবো বা বিয়ের বিষয় নিয়ে কথা বলতেছে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু বিয়ের বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে তাহলে ঠিক আছে বিয়ে করব। পরে ওর সাথে কথাবার্তা বলে ওই গার্মেন্টসের কিছু লোকজন ছিল ওই বস্তিতে, তাদের সবাইকে নিয়ে তখন আমি একটা ছোটোখাটো বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে মানে ওকে আমি বিয়ে করি। তো
তো তখন আমরা স্বামী স্ত্রী একসাথে থাকতেছি। আমি মিষ্টি দোকানে চাকরি করে, ও গার্মেন্টসে চাকরি করে। এভাবে প্রায় 6 মাসের মতো আমরা একসাথে থাকি। আর ওর বাবাও কিন্তু বেঁচে আছে, তামান্নার বাবা। ওই তামান্না টাকা পাঠায়, বাড়িতে যায়, ওর বাবাকে দেখে আসে। ওর বাবার দোকানটা মানে আমি টাকাগুলো নিয়ে আসার পরে দোকানের ক্যাশটা তো আমি নিয়ে আসছি, এরপর উনি আর দোকানটা চালাইতে পারেন না, দোকানটা বন্ধ করে দিয়েছে। যাই হোক, উনি দোকান বন্ধ করে দিল, এভাবে পড়ে আছি। একটা পর্যায়ে তামান্না আমাকে বলে, তোমার পরিবারে কে কে আছে? যদিও জিনিসগুলো আগে খুব জিজ্ঞেস করেছিল, কিন্তু আমি ওকে আগে ওভাবে এই বিষয় নিয়ে কোনো কথা বলতাম না বা উত্তর দিতাম না। এখন যখন আমাকে খুব ডিপলি জিজ্ঞেস করার পর আমি বললাম যে মানে আমাদের বাড়িতে আমার মা আছে, বাবা আছে, আমার বোন আছে, এই সব কিছু। ওই সময় কিন্তু আমার দাদা দাদি মারা গেছে, ওরা কিন্তু কেউ বেঁচে নাই। তো আমাকে বলে যে তোমার বোন আছে, তো তোমার বাবার সাথে তোমার সম্পর্ক। আমি তখন এগুলো সব কিছুকে আগেই বলেছি, দেন পুরো আবারও রিপিট করে বললাম। তো আমাকে বলতেছে, তুমি যে এত বছর ধরে ঘর বাড়ি ছেড়ে আসো, আমার আব্বা তো তোমাদের বাড়িতে গেছিলো, তুমি যে আমাদের ক্যাশ থেকে টাকা নিয়ে গেছিলে, এই বিষয়ে এখন যাওয়ার পরে আমার আব্বা নাকি জেনে আসছে, তোমাদের এলাকা থেকে, তোমাদের এলাকার লোকজন থেকে জেনে আসছে যে তোমার বাবা নাকি তোমাদের যে সয় সম্পত্তিগুলো আছে এগুলো সবই নাকি তোমার বোনদের নামে লিখে দিবে। তোমার বোনদের নামে লিখে দিবে, যে তোমাদের যত জায়গা সম্পত্তি আছে সব তোমার বোনের নামে লিখে দিবে। এরকম একটা খোঁজ খবর বা এরকম একটা কথাবার্তা আমি শুনলাম। এখন তুমি কি এটাতে শিওর যে তোমার বোনের নামে তোমার আব্বার সব সয় সম্পত্তি লিখে দিয়েছে? আমি তখন বললাম, লিখে দেখ, আব্বা তার সয় সম্পত্তি তার মেয়েদের নামে লিখে দেখ বা কোথাও দান করে দেখতে, এটা তো আব্বার ইচ্ছা, এটা আমি আর কি বলবো, এটা আমার কিছু বলার নাই। পরে আমাকে বলতেছে, এটা তুমি কী ধরনের কথা বলো? এটা কোনো কথা হলো নাকি? তোমার আব্বার সয় সম্পত্তির মালিক তুমি, তোমার আব্বা তোমার বোনদের নামে কেন লিখে দেবে? আমি তখন বললাম যে দেখো তামান্না, এসব বিষয় নিয়ে আমার কথা বলতে ভাল লাগে না। আমার আব্বা সয় সম্পত্তি, আব্বা যা খুশি তা করুক, আমি এটা কিছু বলতে চাই না। তো আমাদের মাঝে কিন্তু সন্তানাদি তখন পর্যন্ত হয় নাই। ও তখন আমাকে প্রেশার দিতে শুরু করে, খুবভাবে আমাকে প্রেশার দিচ্ছে। আমরা বাড়ি যাব, তুমি চলো, আমরা বাড়িতে যাব, তোমার আব্বা আমার সাথে বসবো, কথাবার্তা বলবো, এবং তুমি আমাকে বিয়ে করছো, আমাকে নিয়ে বাড়িতে চলো, আমি যেভাবেই পারি তোমার আব্বা আম্মাকে ম্যানেজ করে ওই বাড়িতে থেকে যাব। এই কথা আমাকে বললো। বলার পরে আমি তখন বললাম যে না, আমি যাব না। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন প্রায় প্রত্যেক দিন ওর সাথে আমার এই বিষয়টা নিয়ে ঝামেলা হচ্ছে, ঝগড়া ঝামেলা এরকম করতে করতে একটা পর্যায়ে তখন মানে খুব রেগে গেল যে না, তোমাকে যাওয়াই লাগবে, তোমার আব্বা আম্মার কাছে যেতে হবে, আমি যাব, আমি তোমার আব্বা আম্মাকে ম্যানেজ করবো, এবং তুমি যদি না যাও প্রয়োজন আমি একাই তোমার আব্বা আম্মার কাছে চলে যাব, আমি তাদেরকে ম্যানেজ করব। এইভাবে আমরা কেন বস্তিতে থাকবো, গার্মেন্টসে চাকরি করব, আমার শ্বশুরের এত প্রপার্টি, এত জায়গায় সম্পত্তি আছে, আমি শ্বশুরের সাথে থাকবো, ওইখানে চলে যাব। এই বলো আমাকে যখন প্রেশার দিল, ওর প্রেশারটা নিতে না পেরে আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি যদি এরকমই করে বলতেছো তাহলে চলো। পরে ওর সাথে আমি তখন আমাদের গ্রামের বাড়িতে গেলাম। একদিন সন্ধ্যার পরে, মাগরিবের পরে গেলাম পরে আমি ঘরে ডাকতেছি, দরজা, আমার তখন একদম ছোটো যে বোনটা, ওই বোনটা দরজা খুলছে, এবং বহু বছর পরে বাড়িতে গেছে। আমার বোন আমাকে চিনতে পারে না, আমার মুখের মধ্যে দাড়ি গজায় গেছে। ঘরের মধ্যে ঢুকার পরে আব্বা আমাকে দেখেই চিনে গেছে। আব্বা আমাকে বললো, তুই বাড়িতে আসলি কোন সাহসে, আর তোর সাথে এটাকে? আমি তখন বললাম যে আব্বা, আমি বিয়ে করছি, এটা আমার বউ। এটা বলা মাত্রই তামান্না তখন এখান থেকে উঠে গিয়ে আমার বাবার পা ধরে সালাম করতে শুরু করে। আমার বাবার পায়ের কাছে যাওয়া মাত্রই বাবা তখন পাটা দূরে সরাই নেয়, এবং সরাই নিয়ে বলে যে আমার পা ধরবে কেন, একে আমি চিনি না, আমার ঘরে কেন ঢুকলো, এই তোরা ঘর থেকে বেরো। আমি তখন বললাম, আব্বা এটা তুমি কি বলো, আমি নতুন বউ নিয়ে ঘরে ঢুকছি, আমার ঘর থেকে বের করে দিবা? আমার আব্বা বলো, তোরা তো আমি ঘর থেকে বের করে দিচ্ছি অনেক বছর আগে, তুই তো আমার সন্তানই, তোরা আমি তেজ্য করছি। তো এরকমভাবে আব্বার সাথে কথাবার্তা বলতেছি। গ্রামের এলাকা তো, চারপাশ থেকে আস্তে আস্তে মানুষ আসতে শুরু হয়ে গেছে, জড়ো হয়ে গেছে। কি হয়েছে, এখানে ঝামেলা কি? একটা পর্যায়ে লোকেরা জিজ্ঞেস করতেছে আমার আব্বাকে, আমার আব্বা বলতেছে এই ঘটনা, ও কোত্থেকে মেয়ে একটা ধরে নিয়ে আসছে, এখন ওই মেয়ে নিয়ে ওনাকে আমাদের সাথে থাকবে, আমরা মেয়েরে চিনি না জানি না, এই মেয়ে কেন আমাদের সাথে থাকবে? এবার আব্বা আমাকে বের করে দেবে। আমার সবাই জিজ্ঞেস করে, কিরে মুরাদ, মেয়ে এটাকে? আমি বললাম যে আমরা বিয়ে করে আনছি, আমার বউ, আমরা চট্টগ্রামে থাকতাম। এখন এইভাবে আমি সবাইকে বুঝাইলাম। সবাই তখন আমার আব্বারে বুঝাইতেছে যে আপনার ছেলে বিয়ে করছে, তার এখন আপনি বের করে দিবেন কেমন করে? বের করে দেওয়ার তো সুযোগ নেই, আপনার ছেলেকে আপনি রেখে দেন। আমার আব্বা বলে, আমি আমার ছেলের তেজ্য করছি, এবং যে ছেলেকে আমি তেজ্য করছি এই ছেলেকে আমি আমার ঘরে কেন উঠাবো? এই ছেলেকে আমি আমার ঘরে উঠাবো না, এই ছেলে আমার প্রয়োজন নাই। এই কথা বলে আমার আব্বা তখন খুবভাবে খেপে গেল। এবং পরে আমাদের পাশের ঘরের এক চাচি তখন আমারে বললো যে ঠিক আছে মুরাদ, তুই তোর বউ নিয়ে আমার ঘরে আয়, যেহেতু তোর বাবা এই ঘরে তোকে রাখবে না, তুই বউ নিয়ে আমার ঘরে আয়। পরে আমি ওই চাচির ঘরে উঠলাম। চাচির ঘর মোটামুটি আমাদের ঘর থেকে অনেকটাই দূরে। তো এই চাচির ঘরে উঠলাম, ওই ঘরে থাকতেছি, চাচি আমাকে খাওয়াচ্ছে, সব কিছুই ঠিক আছে, আমার বউকেও খাওয়াচ্ছে, কিন্তু আমি আর বাড়ির দিকে আসতে পারি না। আমার আব্বা ডিরেক্টলি আমার বোনদেরকে বলে দিছে যাতে কোনোভাবে, এতে আমার যে 3টা বোনের, বড় বোনের কিন্তু বিয়ে হয়ে গেছে, আর ছোটো 2টা বোন আছে,
আমার বাবা বলে দিল যে কোনোভাবেই যাতে মুরাদ আমাদের বাড়ির ত্রিসীমানায় ঢুকতে না পারে, আমাদের বাড়ির আশেপাশেও যাতে আসতে না পারে। এবং আমার আম্মাকে বলে দিল তুমি কিন্তু ভুলেও মুরাদের সাথে কোনো রকম কথাবার্তা বলতে যাবা না, ওর সাথে কোনো রকম কথাবার্তা বলবা না, ওরে আমার সন্তান হিসেবে পরিচয় দেই না, তুমি ওর সাথে কথাবার্তা বলবা না। এভাবে 15-20 দিনের মতো কেটে গেল। এরকমও হতো যে আমি দেখতাম যে আমার মা পুকুর থেকে এটা ওইটা ধুয়ে যাচ্ছে, আমি মারে দেখার পর দৌড়ে যাইতাম একটু কথা বলার জন্য, কিন্তু মা আমাকে দেখলে কথা বলতো না। আমি ডাকতাম মা, ও মা, মানে কথা বলতো না, উনি চলে যেত এবং সামনে পড়লেও দাঁড়াতো না, আমার দিকে মুখ ফিরেও তাকাতো না। আমার মনে শুধু একটাই প্রশ্ন যে আমি কী এমন অন্যায় করেছিলাম, কী এমন অপরাধ করেছিলাম যে অপরাধের কারণে আজকে আমার পরিবারের মানুষগুলোই এভাবে আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেল, এভাবেই তারা আমার উপরে অ্যাকশনে যাচ্ছে। কী এমন অপরাধ বা কী এমন অন্যায় আমি করেছি, এটা একমাত্র আল্লাহই ভালো জানে যে কেন তারা আমার সাথে এরকমটা করতেছে। তারপরেও মেনে নিলাম হয়তো বাবা মা তো আর কোনো কিছু করা যাবে না, তারা যেহেতু করতেছে সবাই মানলাম যে ঠিক আছে ফাইন। এভাবে প্রায় মাসখানিক পরে একদিন হঠাৎ করে সকালবেলা খবর পেলাম যে আমার মা নাকি মারা গেছে। আমি তখন ওই চাচির ঘরে মা মারা গেছে শুনলাম, তখন দৌড় দিলাম বাড়ির দিকে, সব কিছু বলে দৌড়ে গেলাম এবং যাওয়ার পরে দেখলাম আমার মাকে উত্তর দিকে মাথা করে শোয়াই রাখছে, মানে আমাদের বারান্দাতে। গিয়েই মার পা ধরে ধরে কান্না করতে শুরু করলাম। বাবাও তখন খাটের উপরে বসে আছে। তখন বাবা আর কোনো কিছু বললো না, যেহেতু আম্মা মারা গেছে আমি আসছি, এই জন্য কোনো কিছু বললো না। আমার আত্মীয় স্বজনরা যারা যারা ছিল সবাই আসছে। আমার আম্মার দাফন কাফনের ব্যবস্থা হলো, আম্মার দাফন হয়ে গেল এবং আম্মাকে মাটি দিলাম হচ্ছে বিকাল 3টা বাজে। বিকেল 3টা বাজে আম্মাকে মাটি দেওয়ার পরে আমি ওই দিন বাড়ির মধ্যে ছিলাম, মানে খাওয়া দাওয়া করলাম। করার পরে ধরেন আর ওই সময় কিন্তু এখানে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম, আমার যে মেজু বোনটা ছিল, আমার মেজু বোনেরও কিন্তু বিয়ে হয়ে গেছে। আমার একদম ছোটো বোনটা তখন বাড়িতে আছে, মেজু বোনের ওই সময় বিয়ে হয়ে গেছে আমার আম্মা মারা যাওয়ার কয়েকদিন পরে। আর আমার মেজু বোনের বিয়েতে আমরা আসি নাই, আর আমার আব্বা আমাদেরকে বলছে যাতে আমরা এই বিয়েতে না আসি। যাই হোক, একেবারে ছোটো বোনটা তখন আছে, বোনটা তখন কান্নাকাটি করতেছে। এরকম করে আম্মু মারা গেল রাতের মধ্যে। আমার মা যেদিন মারা গেল সেদিন রাতে আমার বাবা আমাকে বলতেছে মুরাদ তুই বাড়ি থেকে চলে যা, মানে আম্মা মারা গেছে, আমি আম্মার সাথে থাকবো, বাবা আমাকে বলছে তুই বাড়ি থেকে চলে যা। তা আব্বা যেহেতু আম্মা মারা গেছে, এমনি আব্বার মন খারাপ, তারপর আবার মন আমি আরও বেশি খারাপ করতে চাই না, এই জন্য আমি তখন আব্বু বলা মাত্র আমি তখন বাড়ি থেকে বেরিয়ে গেছি। বাড়ি থেকে বের হয়ে আমি তখন চলে গেছি, আমি তখন বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গেছি আমার ওই বউয়ের কাছে, মানে তামান্নার কাছে, আমরা যে চাচির বাড়িতে থাকতাম। এমন করে প্রায় 20-22 দিন পরে আমার একদম ছোটো যে বোনটা আছে, আমার ছোটো বোনেরও বিয়ে হয়ে গেল। ছোটো বোনেরও বিয়ে হয়ে গেল একইভাবে। বাবা আমাকে বললো আমি যাতে আমার বোনের বিয়েতে না যাই, এবং আমার বউকেও জানিয়ে দেওয়া হলো ওই বিয়ের যাতে আমরা ত্রিসীমানে না, আমাদের গ্রামের সব মানুষ গেল, বাড়ির সব মানুষ গেল, কিন্তু আমি গেলাম না। তো যাই হোক, এইসব নিয়ে কিন্তু আমার বউ আমার বাবার উপরে খুবই খেপা, মানে অনেক রাগান্বিত যে একটা মানুষ এতটা খারাপ কী করে হতে পারে, যে শত হইলেও তো নিজের পেটের সন্তান, এবং পেটের সন্তানের উপরে এইভাবে, মানে নিজের সন্তানের উপরে কিভাবে এতটা খারাপ হতে পারে, কিভাবে বাবা মা এতটা খারাপ হয়, এই জিনিসগুলো আমার বউয়ের মনের ভিতরে এক ধরনের খারাপ চিন্তাভাবনা জন্ম দিয়ে দেয়। যাই হোক, এরপরেও কী আর করা, বাবা এরকম, এবং এরকম বাবার সাথেই তো জীবন কাটে আসছে, মাইনে তো নিতেই হবে। এমন করে সময়গুলো পার হতেছে, তখন আমি অনেক মানুষের মুখে শুনতে পারি যে আমার বাবা নাকি নিজে রান্না করে। যেহেতু 3 বোনের বিয়ে হয়ে গেল, মা মারা গেল, এবং বাবা তখন একাই ঘরে আসে, নিজে নিজে রান্না করে নিজে নিজে খায়, মানে খুব মানবতার জীবনযাপন করছে, এই জিনিসটা জানতে পারি। তো একদিন তখন কিন্তু তামান্নার আমি ওই চাচির ঘরে আলাদা একটা ঘরের মধ্যে থাকতাম, আমি টুকিটাকি কাজ টাজ করতাম এদিকে ওইদিকে, তামান্না রান্নাবান্না করতে, ওভাবেই চলতাম। একদিন দুপুরবেলা হলো কি, তামান্না আমি একদিন মানে বাজার থেকে একটা বড় মাছ নিয়ে আসছিলাম, তো মাছটা রান্নাবান্না করলাম, করার পর আমি বললাম যে আমার বাবার যদি একটু করে দিতে পারতাম খুব ভালো লাগতো, বাবা একা একা কী জানি খায়। তামান্না তখন করলো কি, ভাত আর তরকারি একটা এর ভিতরে নিয়ে বলে আমি তোমার বাবার কাছে যাচ্ছি, তোমার আব্বাকে খাবার দিয়ে আসবো। আমি বললাম দেখো বাবা তো রেগে যাবে, যাওয়াটা কি ঠিক হবে? আমাকে বলো অবশ্যই ঠিক হবে। ঠিক হবে না কেন? বাবা আমাদের কাছ থেকে দূরে যাইতে চাইলেও কি আমরা বাবাকে দূরে যেতে দিব নাকি? এটা কি হতে পারে নাকি? তখন তামান্না করলো কি, আমার আব্বার জন্য খাবার নিয়ে গেল। তো আমার আব্বার জন্য খাবার নিয়ে গেছে এবং আমার আব্বাকেও খাওয়াইছে, খাওয়াইয়া আসছে। আসার পরে ও অনেক খুশি, আমাকে বলতেছে জানো মুরাদ, তোমার আব্বা আমার হাতের খাবার খাইছে। এরপর থেকে তামান্না প্রায় সব সময় খাবার নিয়ে যাইতো আব্বার জন্য খাবার নিয়ে যাইতো, এবং গিয়ে আবার কাপড় চোপড়, আবার ময়লা কাপড় চোপড় ধুয়ে দিয়ে আসতো। এক কথায় বলতে গেলে ওই সময়টাতে আমার আব্বার সাথে তামান্নার খুব ভালো একটা সম্পর্ক হয়, খুব ভালো একটা সম্পর্ক বলবো কি না জানি না, তো মোটামুটি একটা সম্পর্ক হয়। তামান্না যায়, আমার আব্বার কাপড় চোপড় ধুয়ে দেয়, আব্বাকে রান্নাবান্না করে, তখন ওই সময় ওই ঘরেই রান্নাবান্না করে দিতে আসতো। এভাবেই যেদিন একদিন শুক্রবার আসলো, শুক্রবার আসার পরে আমার আব্বা তখন বলতেছে যে একটা কাজ করো, আমি জুমার নামাজে যাব। আমার বউকে বলতেছে আমি জুমার নামাজে যাব, নামাজ পড়ে আইসা আমরা একসাথে খাবো, তুমি এই মুরাদরে আসতে বলো। এটা তামান্নাকে বলো। তামান্না তখন খুশিতে আত্মার হয়ে দৌড়ে আমার কাছে আইসা বললো মুরাদ
তোমার আব্বা যাইতে বলছে দুপুরে, তোমার আব্বা আর তুমি একসাথে খাবার খাবো, আমরা সবাই একসাথে খাবার খাবো। আমি তো ভাই অত্যাধিক খুশি হলাম। আমি খুশি হওয়ার পরে আমি তখন করলাম কি, আমি ওই দিন জুমার নামাজে গেলাম, আমার আব্বার পাশে আমি তখন নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে নামাজ শেষ হইলে আব্বা আমাকে বলে যে ঘরে খাইতে আসিস, তোর বউরে বলছিলাম রান্না করার জন্য। এরপরে আব্বার আমি একসাথে ঘরে খাইতে আসি। তো আসার পর আমার বউ তখন আমাদেরকে খাবার বেরিতে আলহামদুলিল্লাহ খুব ভালো করে আমরা খাওয়া দাওয়া করি। এভাবে আমার বউ তখন আমার আব্বুর সাথে খুবই ভালো হয়ে যায়। আমার বোনগুলোকে যে বিয়ে দিচ্ছে, আমার বোনেরা আসলে সবাই আসলে খুব বেশি ব্যস্ত, আমাদের বাড়িতে আসার খুব একটা সুযোগ বা সময় হয় না। তারা তাদের নিজেদের ফ্যামিলি নিয়ে অনেক বেশি ব্যস্ত, ওরা খুব একটা আসে না। তো এইভাবেই তখন সময়গুলো কাটতেছি। কিছুদিন কেটে গেল ভালোভাবে, কিন্তু কিছুদিন পরে তামান্না আমাকে বলতেছে, দেখো তোমার বাবা কত বড় স্বার্থপর, কত বড় বেঈমান, এখন আমাদের সাথে কত ভালো, আমাদের সাথে কত ভালো, এবং কিন্তু আমাদের সাথে এরকম এরকম করছে বা এটা করছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে প্রায় 4 মাসের মাথায় হঠাৎ করে একটা নিউজ আমি পাই এলাকার লোকজনের কাছে। আমি কিন্তু এটা জানতাম না, এলাকার লোকজনের কাছে জানতে পারার পর আমি তামান্নাকে জিজ্ঞেস করি যে তামান্না, তুমি কি একটা বিষয় জানো? বলে কি? আমি বলে, আমি লোক মারফতে খবর পাইলাম, আমার বাবা বলে তার স্থাবর যত সম্পত্তি আছে, তার ঘর বাড়ি জায়গা সম্পত্তি সব কিছু নাকি তার মেয়েদের নামে লিখে দিছে, তার 3 মেয়ের নামে লিখে দিছে। এটা কি তুমি জানো? এটা শোনার পরে তামান্না তখন বলে, ওয়াল্লাহ এটা কী বলো তুমি? আমি বললাম, হ্যাঁ এরকম একটা খবর আমি পাইছি। তামান্না আমাকে বলে, তুমি কাগজপত্র তাড়াতাড়ি বের করো, দলিলপত্র বের করো, এবং দলিলপত্রগুলো বের করে তুমি দেখো যে কথাটা আসলে সত্য কিনা, এটা কতটুকু সত্য। তো এটা বলার পর আমি তখন দলিলপত্রগুলো বের করি এবং দলিলপত্রগুলো বের করে সব কিছু ঠিকঠাক করি, এবং করার পরে আমি দেখতে পাই যে কথা সত্য। আমার আব্বা তার স্থাবর ঘর বাড়ি মিলিয়ে যত জায়গায় সম্পত্তি আছে এই সব কিছু আমার 3 বোনের নামে সমবন্টন করে দেয়। মানে আমাকে কোনো কিছুই দেয় না। আমি যেই বাড়িতে বাবার সাথে আছি ওই বাড়িটাও তখন আমার না। এটা বলার পরে তামান্না তখন খুব কান্না করতে শুরু করে। তামান্না বলে, আল্লাহ এটা কী হইল? আমি তখন তামান্নারে বলি যে দেখো আমার বাবা আমাদের সাথে কত ভালো, আমাদের সাথে উঠা বসা বা সব কিছু মিলিয়ে বাবা আমাদের সাথে এতটা ভালো, অথচ আমার বাবা এখন এই কাজটা করে রাখলো, এটা কীভাবে হয়? কয়েকদিন পরে তামান্না একদিন আমার আব্বাকে বলতেছে, আব্বু একটা কথা বলি, যদি রাগ না করেন, আপনি যদি রাগ না করেন। আমার আব্বা বলে, না রাগ করবো না, কী হয়েছে, রাগ করার কিছুই নেই, বলো কী হয়েছে। পরে তামান্না বলতেছে, আব্বা আপনি নাকি আপনার সয় সম্পত্তি যা আছে সব নাকি মেয়েদের নামে লিখে দিয়েছেন, তো আব্বা এটা কি ঠিক? আমার স্বামীও তো আপনার ছেলে, তো আমরা কোথায় থাকবো? আমার যদি নাতিপতি হয় আমি কোথায় থাকবো? আমার আব্বা বলে, আমার ছেলের নামে কোনো কিছু দিবই না, এটা আমার যে ছেলের নামে আমি কিছুই দিব না, আমি এটা ওয়াদা করেছি। কারণ এই ছেলে, আমি কসম কাটছি, আমি মসজিদে দাঁড়াইয়া যে এই ছেলের নামে কিছুই দিব না, কারণ ও জন্ম থেকেই আমারে কষ্ট দিয়ে আসতেছে। আর তোমার নামে আমি দিব না, কারণ আমি তোমাকে চিনি না, আমি তোমাকে বিয়ে করা আনিও নাই। তবে তোমাদের যদি সন্তানাদি হয়, আমি কিছুটা হইলে তোমাদেরকে জায়গায় সম্মতি ফিরিয়ে দিব, যদি তোমাদের সন্তানাদি হয়, এছাড়া আমি কাউকে দিব না। আগে সন্তান নিতে পারবে না। দেখো এই কথাটা আমার আব্বা হাসতে হাসতে বলে। আব্বা হাসতে হাসতে এই কথাটা বলার পরে তামান্না তখন বিষয়টা মোটামুটি খুব সিরিয়াসভাবেই নেয়। আব্বা কথাটা বলার পরে তামান্না এবার আমাকে বলতেছে, আমাদেরকে বাচ্চা কাচ্চা নিতে হবে, এবং বাচ্চা কাচ্চা নিলে যতটুকু মনে হয় যে তোমার আব্বার কাছ থেকে সয় সম্পত্তি সব নিয়ে নেওয়া যাবে, তোমার আব্বা সব কিছু দিয়ে দিবে। আমি তখন বললাম, হ্যাঁ আমার আব্বা তো খুব খারাপ না, আমার আব্বা তো নিতান্তই ভালো মনের একজন মানুষ, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তুমি দেখো না কি হয়। এরপরে আমার আব্বা তখন এই ঘটনার পরে এই তামান্নাকে নিয়ে আমি তখন ডাক্তারের কাছে যেতে শুরু করি। এই ডাক্তার কবিরাজ অনেক জায়গায় আমি তামান্নাকে নিয়ে যাচ্ছি, কিন্তু কোথাও তামান্নার গর্ভে আমি কোনো সন্তান দিতে পারতেছি না। দীর্ঘ প্রায় 1.5 বছরের মতো কেটে যায়, কিন্তু 1.5 বছরও তামান্নার মা হচ্ছে না। এই যে ওকে আমি ধরেন আপনার এই যে ওষুধগুলো খাওয়াইলাম অনেক বছর ধরে, এই ধরনের ওষুধগুলো খাওয়ানোর পরেই ও মানে মা হওয়ার অধিকার হারিয়ে ফেলে, এমন একটা অবস্থা হয়ে যায়। তো এখন কী করবো কোনোভাবেই বুঝতে পারতেছি না। আব্বার কথাই একটা, যে তোমাদের যদি সন্তানাদি হয় তাহলে আমার নাতি বা আমার নাতনির মুখের দিকে তাকিয়া আমি আমার ছেলের সয় সম্পত্তি কিছু দিব, অন্যথায় দিব না। এইভাবে অনেকগুলো দিন কেটে গেল, কোনোভাবে আব্বাকে ম্যানেজ করা সম্ভব হলো না। এখন তামান্নার গর্ভে কোনো সন্তানাদি আসতেছে না, তখন চিন্তা টেনশানে টিকে থাকা বড় মুশকিল হয়ে দাঁড়িয়েছে। মানে দুজনেই তখন খুবই চিন্তার মধ্যে পড়ে গেলাম যে কী করা যায়। এবং আব্বারও বয়স বাড়তেছে, একটা পর্যায়ে হয়তো আব্বা এরকমও হতে পারে যে তিনি তার মারাও যেতে পারে, এবং আব্বা মারা যাওয়ার পরেই তো আব্বার এই সয় সম্পত্তি তার মেয়েরা ভোগ দখল করতে চলে আসবে। আমার বউ তখন বললো, তুমি একটা কাজ করো, হঠাৎ করে আমাকে আইডিয়াটা দিল যে তুমি একটা কাজ করো, তুমি তোমার বাবার ওই জায়গা সম্পত্তিগুলোর একটা জাল দলিল বের করো। এই বুদ্ধি আমাকে তামান্না দিল যে তোমার এই বাবার জায়গায় সম্পত্তিগুলোর কোনো একটা উকিল ধরে একটা জাল দলিল বের করো। আমি তখন বললাম যে জাল দলিল বের করে কী হবে? বলে তোমার যেটা করছি তুমি সেটাই করো। আমি তখন আমার আব্বার সয় সম্পত্তিগুলোর একটা জাল দলিল বের করি, একটা উকিলের মাধ্যমে টাকা টুকা দিয়ে একটা মানে ফেক নকল দলিল বের করি। দলিলগুলো বের করার পরে
তামান্না আমাকে বলতেছে এরপরে আমি যেই স্টেপটা নিব, আমি যেটা বলবো তুমি সেটা কিন্তু শুনবা, আমার কথা অক্ষর অক্ষরে পালন করবা, আমি যা বলবো তাই করবো। আমার ভিতরে তখন ভয় ঢুকে গেছিলো যে ও আসলে কী করতে যাচ্ছে, মানে কি করবে। আমি বললাম যে কী করতে যাচ্ছ, মানে কি করবা তুমি আমাকে বলো, সমস্যা নাই আমি শুনি। ও আমাকে বলে তোমার বাবাকে যে করেই হোক এই গ্রাম থেকে বের করে দিতে হবে, তোমার বাবাকে কোনোভাবে এই গ্রামে রাখা যাবে না, এবং তোমার বাবাকে এই গ্রাম থেকে বের করে দিয়ে আমাদের তুমি যে জাল দলিল করছো ওই দলিলকে বহাল করে জায়গা সম্পত্তি সব আমাদের দখলে নিতে হবে। আমি তখন বলি এটা কীভাবে সম্ভব, এই জায়গা সম্পত্তির উপরে আমরা এখন থাকতেছি, এখন জায়গা সম্পত্তির মালিকও তো আমরা না, তাহলে বাবাকে আমরা এই বাড়ি থেকে বের করে দিব কিভাবে, এটা কিভাবে সম্ভব। ও আমাকে বলে কিভাবে সম্ভব, এটা আমি সম্ভবটাকে আমি করব, তুমি জাস্ট চুপ থাকো, আমি যেভাবে বলি তুমি এভাবেই কাজ করবা। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবেই বলবা আমি এভাবেই এই কাজটা করব। এই কথাটা আমি তখন তামান্নাকে বললাম। বলার কিছুদিন পরে একদিন রাতের বেলায় তামান্না আমাকে বলতেছে যে রেডি হও। এরই মাঝে কিন্তু তামান্না এই কয়েকটা দিন আমার আব্বার সাথে খুব দুষ্টামি করে, আব্বার গায়ে পানি ঢেলে দেয়, আব্বার এটা ওইটা, মানে আব্বার সাথে এতটাই ক্লোজ হয়ে গেল যে তামান্নার মনে যে বিন্দু পরিমাণের আমার আব্বার উপরে রাগ বা ক্ষোভ অভিমান আছে এটা বোঝার কোনো উপায় নেই, এটা পৃথিবীর কোনো মানুষ বুঝবে না। এত পরিমাণে আমার আব্বার সাথে ও ফ্রি হয়ে গেল, আমার আব্বার সাথে হাসি ঠাট্টা করে, আমার আব্বার সাথে দুষ্টমি করে, আমার আব্বার গায়ে পানি ঢেলে দিতে আব্বার সাথে খুবই ক্লোজ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে একদিন ও তখন করলো কি যে আমাকে বলে রেডি হো রাতের বেলায়, রাত তো খারাপ মানে 12টা থেকে 12:30 বাজে। আমি তখন বললাম কেন রেডি হবে কেন, ও আমাকে বলে আমি তোমার আব্বার রুমে যাব এবং তোমার আব্বার ঘরে গিয়ে আমি তখন চিৎকার দিব, চিৎকার দিলে পরে তুমিও তখন যাবা, গিয়ে তোমার আব্বাকে মারা শুরু করবা। আমি তখন বললাম তার মানে এটা তুমি কী ধরনের কথা বলো, আমি আমার আব্বার গায়ে কখনোই হাত তুলতে পারবো না। ও বলে ঠিক আছে হাত তুলতে পারবা না কিন্তু চুপ থাকবা, আমার মুখের উপরে কোনো কথা বলতে পারবা না। আমি তখন বললাম তুমি করবাটাকে, ও বলে দেখো না কী করি। এই বলে ও তখন করে কি আমার আব্বার ঘরের দরজায় গিয়ে ধাক্কাতে শুরু করে। আব্বা তখন দরজা খুললেও তখন ভিতরে ঢুকে আব্বার সাথে কী জানি ফিসির কথা বলে। আমি এই ফিসির কথা বলার মাঝখানে তামান্না তখন হাউ মাউ করে চিৎকার করতে শুরু করে খুব জোরে জোরে। এখন চিৎকার করতে শুরু করলে পরে আশেপাশে থেকে অনেক বাড়িঘরে, মানে যেহেতু এটা গ্রামের বাড়ি, ঘরের আশেপাশে বাড়িঘরে মানুষ আছে, সবাই তখন লাফ দিয়ে উঠছে, কিসে চিৎকার করতেছে কেন, সবাই তখন দৌড়ে আসে। তামান্না তখন দৌড়ে কোনোরকম আসে, আইসা সবার কাছে বলতেছে যে আমি ওনার শরীর ব্যথা করতেছে, আমি ওনার পা টিপি দিচ্ছিলাম, উনি আমার একা ঘর পাই উনি আমার জড়ায় ধরছে, আমার খামড়ে ধরছে যেন আমাকে উনি চিড়ে খাবে। সবাই বলে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এটা কী ধরনের কথা বলে হ্যাঁ বলছে আমার এইভাবে মানে একদম জাপটে ধরছে, উনি আমাকে একদম চিড়ে খাওয়ার মতো অবস্থা, আমি কোনোভাবে আমার জীবন নিয়ে এখান থেকে পালাই আসছি, আমাকে এই কাজ উনি করতে চাইছিল। সবাই তখন বলতেছে আল্লাহ আমার আব্বা এত ধার্মিক একজন মানুষ, কিন্তু এই কাজটা আব্বা কীভাবে করলো। আমার আব্বার কোনো কথাই বলতেছে না, তবে আমাদের বাড়ির মানুষরা বলছে ঠিক আছে তোমরা সকালবেলা এটা দেখা যাবে। এই রাতের মধ্যে আমার বউ তখন কী করে আমাদের এলাকার মেম্বার চেয়ারম্যানের কল দিয়ে ফেলে, কল দিয়ে তাদের কাছে বিচার চায়। এবং সকালের মধ্যে আমি জানি না যে ও আসলে আগেই আমাদের এলাকার মেম্বার চেয়ারম্যানকে ঠিক করে রাখছে কিনা বা কি, সকালের মধ্যে তখন অসংখ্য মানুষ আমাদের বাড়িতে এসে জড়ো হয়ে যায়, প্রচুর মানুষ চারদিক থেকে আসে, দরবারে আসে। আসার পরে সবাই জিজ্ঞেস করতেছে কী হয়েছে। দরবারের ভিতরে আমার বউ তখন বললো যে দেখেন রাতের বেলা আমি আর আমার স্বামী শুয়ে আছি, একটা পর্যায়ে আমার শ্বশুর কান্নাকাটি করতেছে, চিৎকার করতেছে। শ্বশুরের চিৎকার শোনার পরে আমার স্বামী তখন আমাকে বলতেছে দেখো তো তামান্না বাবা কী করে, বাবা কাঁদে কেন। আমি তখন উঠে গেলাম, দরজা ধাক্কা দিলাম, উনি দরজা খুললো, পরে বলতেছে মারে আমার পাটা খুব ব্যথা করতেছে, পায়ে কামড়াইতেছে। তা আমি তখন কী করলাম, তেল নিলাম, যে তেল নিয়ে ওনার পাটা আমি একটু মানে মালিশ করে দিব। পাটা মালিশ করার জন্য তেল নিয়ে গেলাম, তেল নিয়ে পা মালিশ করতেছি। এই মুহূর্তে উনি তখন চিৎকার দিয়া মানে উঠে আমাকে জড়ায় ধরছে এবং ধরে আমার সাথে খারাপ কাজ করতে চাইছে। আমি চিৎকার দিয়া কোনোরকম আমার ইজ্জত বাঁচাইছি। সবাই তখন আব্বাকে জিজ্ঞেস করতেছে এটা কি সত্য, আপনার বউ মাঝে বলছে আমার আব্বা কোনো কথা বলে না, আমার আব্বা নিচের দিকে তাকিয়েছে চোখের পানিগুলো ফেলতেছে। যেহেতু আব্বা কোনো কথা বলে না, তখন গ্রামের মানুষ আমাকে জিজ্ঞেস করলো যে মুরাদ, আমি বলি হ্যাঁ এটা সত্য, আমার বউ যেটা বলছে সত্য। আমি আমার বউয়ের সাপোর্ট নিলাম। নেওয়ার পরে আমার আব্বা তখন কান্না করতেছে ওখানে বসে বসে। গ্রামের সবাই বললো দেখেন আপনি একজন মুরব্বী মানুষ, আপনার সবাই আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, আপনি আমার গ্রামের সম্মানিত একজন ব্যক্তি, কিন্তু আপনি যে এরকম একটা ঘটনা ঘটাইলেন, নিজের ছেলের বউকে দর্শন করার জন্য আপনি যে তার গায়ে হাত দিলেন, এটা তো আসলে আমাদের এই সমাজে এটা মেনে নেওয়ার মতো না এবং এটা আমরা মানতে পারবো না। আমরা যেহেতু বউ বাচ্চা নিয়ে এই সমাজে বসবাস করি, আপনি এই কাজটা ঠিক করেন নাই, আজকের পর থেকে আপনি গ্রাম থেকে চলে যাবেন, এই গ্রামে আপনি থাকবেন না। কারণ আপনি যদি এই গ্রামে থাকেন আপনার কাছ থেকে আরও মানুষ আরও শিক্ষা নেবে, সমাজ আরও খারাপের দিকে চলে যাবে। তো মেহেরবানি করে আপনি এই গ্রামে থাকবেন, আপনি এই গ্রাম থেকে চলে যান। এই বলে তখন গ্রামের সর্দার মাতবর থেকে যারা আছে তারা তখন এই সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত নেওয়ার পরে
গ্রামের সবাই চলে গেল। দুপুরের মধ্যে আমার আব্বা তখন আব্বার যেই ব্যাগপত্র কাগজপত্র যা কিছু আছে সব কিছু নিয়ে আব্বা তখন বেরিয়ে যাচ্ছে। আর আমার বোনদেরকে ওই খবরগুলো দেওয়া হলো না। আমার বাবা তখন এখান থেকে বেরোয় কই যে চলে গেছে, বাবার কোনো খবর পাইলাম না। বাড়ি থেকে চলে গেছে, বাবার কোনো খোঁজখবর নাই। আমি আর আমার বউ মিলে এবার সব কিছু বুক দখল করতেছি, আমাদের যে জায়গা সম্পত্তি আছে বা সব কিছু। আর আমার বোনেরা তাদের এত দূরে দূরে বিয়ে হয়েছে এবং তাদের স্বামীদেরকে নিয়ে তারা এতটাই ব্যস্ত যে এইসব বিষয় নিয়ে তাদের কথা বলার মতো কোনো চিন্তাভাবনা নাই। আমি আর তামান্না তখন খুব ভালোভাবে দিন যাপন করতেছি, আমাদের মাঝে আর কোনো সমস্যা নাই। আমার বউ আমাকে অনেক বুঝে, আমিও আমার বউকে অনেকটাই বুঝি, দুজনের মাঝে পারস্পরিক অনেক প্রেম ভালোবাসা। এরকম করে সময়গুলো কাটতে কাটতে প্রায় কিছুদিন কয়েকটা দিন পরেই তামান্না খুব আফসোস করে তার সন্তান হয় না কেন এই বলার পরে তামান্না তখন এক ছোট গ্রামের এক মহিলার সাথে আলোচনা করে। ওই মহিলা তখন তামান্নাকে একটা কবিরাজ মহিলার কাছে নিয়ে যায়। ওই কবিরাজ মহিলা কাছে গেলে নাকি সন্তান ওই মহিলা নাকি কি গাছের পাতা দিয়ে কি ওষুধ বানায় দেয়, ওইটা দেয়। এই ওষুধটা তামান্নাকে দেয়, তামান্নাকে ওই ওষুধটা দেওয়ার পরে তামান্না তখন ওই ওষুধটা খায়। এভাবে ওই ওষুধটা খেতে খেতে একটা পর্যায়ে তামান্না কেমন জানি একটু অন্যরকম স্বাভাবিক কথাবার্তা বলতে শুরু করে। এই ওষুধটা খাওয়ার পরেই একটু অন্যরকম স্বাভাবিক কথাবার্তা শুরু করে, কাউকে মানে না, কারোর সাথে খুব রাগারাগি করে, কেমন জানি এক কথায় বলতে গেলে ওর কেমন জানি মস্তিষ্ক একটু বিগড়িয়ে গেছে। খুব সুন্দর করে কথা বলে না, খুব দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, সব কিছু মিলে খুব খারাপ একটা অবস্থা। আমি জিজ্ঞেস করলাম যে কী হয়েছে তোমার, তুমি এরকমটা কেন করতেছো, তুমি আমার কাছে বলো তোমার সমস্যা কী। কিন্তু সে আমাকে কোনো কিছু বলেও না। এরকম করতে করতে একটা সময় দেখলাম যে সে মোটামুটি প্রায় আপনার 20% মতো 20% মতো প্রায় পাগলের মতো হয়ে গেছে। পরে আমি আমাদের এলাকায় যে হসপিটাল ছিল হসপিটাল ওকে নিয়ে গেলাম। সেখানকার ডাক্তার ওকে দেখাশোনা করলো, কিছু মেডিসিন দিল, বলে যে এগুলো খাওয়ানো হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু ডাক্তারি ওই মেডিসিনগুলো খাওয়ানোর পরে তার অবস্থা আরও অবনতির দিকে গেল, অবস্থা তখন আরও খারাপের দিকে চলে গেল। আমি এবার খুব টেনশনে পড়ে গেলাম, কিরে আমি এবার করবো কি। আস্তে আস্তে করে কেমন যেন একটু পাগল হয়ে যাচ্ছে এবং একটা সন্তান পাইলেই ধরেন একটা সন্তান পাইছি, কারো একটা সন্তান পাইছি, ওটার কোলে নিয়ে কান্না শুরু করে এবং ঘুমানোর যে বালিশ আছে ওই বালিশটাকে নিবে, বালিশটাকে বুকে জড়িয়ে ধরে বাবা না, সোনা না, কাঁদে না, কলিজা এটা নিয়ে বালিশকে আদর করবে, বালিশকে ওর সন্তান বানায় বালিশকে আদর করে। এক কথায় ও খুবই পাগলের দিকে চলে গেছে। আমি আস্তে আস্তে করে মেন্টাল হসপিটালে যোগাযোগ করি, কি করব তাকে না করব। এরই মাঝে হঠাৎ করে একদিন সকালবেলা আমি ঘুমিয়ে আসি, হই 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 করে চিৎকারের শব্দ আসলো। তা আমি তখন ঘুম থেকে উঠলাম, উঠে দেখতেছি তামান্না দৌড়াইতে আছে রাস্তার মধ্যে, ঘাটের মধ্যে, পাথরের মধ্যে এবং একদম বিবস্ত্র অবস্থায়, কাপড় চোপড় নাই। আমি তখন একটা বিছনা চাদর নিয়ে দৌড়ে গিয়েই ওরে জড়ায় ধরছি, চাদর মিলে জড়ায় ধরছি, ধৈরে আমি ওকে বাড়ি ঘর পর্যন্ত আনছি, বাড়ি পর্যন্ত আনছি। আনার পরে দেখলাম যে না, ওর আর কোনো রকমের ব্রেন ওর পুরোভাবেই নষ্ট হয়ে গেছে। এবং আমি তখন সর্বশেষ একটা কবিরাজের কাছে যাই। ওই কবিরাজ আমাকে বলে ওনার একটা সন্তান হলো উনি ঠিক হয়ে যাইতো, সন্তান হয় না তো ওই সন্তানের জন্য উনি পাগল হয়ে গেছে, এটা আমাকে বলে। তো এইটা আমাকে বলার পরে এইভাবে তো ধরেন আমি ওনারা আর পাই না এইভাবে তারা আর আমি ঠিক করতে পারি না, কোনোভাবেই কোনো কিছু করতে পারি। গ্রামের মধ্যে পাগলের মতো ঘুরে, পাগলের মতো কখনো এদিকে যায় কখনো ওই দিকে যায়, পাগলের মতো ঘুরে ফেরা করে, এরকম অবস্থার ভিতরেই আছে। এমন করেই কাটতে কাটতে হঠাৎ করে একদিনও বাড়ি থেকে পালায় গেছে তামান্না। বাসা থেকে চলে গেছে, বাসা থেকে কোথায় চলে গেছে এটা আমি জানি না, বাড়ি থেকে পালায় গেছে। এখন বাড়ি থেকে পালায় যখন চলে গেল, কোথায় চলে গেল এটা নিয়ে সবাই তখন খুব টেনশানে। আমি তখন খোঁজাখুঁজি শুরু করলাম, এই জায়গায় ও জায়গায়, কোনো জায়গায় আমি ওকে খুঁজে পাইলাম না। আমি তখন খোঁজ খবর দিতে শুরু করি, মানুষের কাছে নিউজ দিতে শুরু করি যে কোথায় কোথায় পাওয়া যায়, কোন জায়গায় পাওয়া যায়। ওরে আমি আর কোথাও ওর কোনো সন্তান পাইতেছি না। এভাবে দীর্ঘ প্রায় 1.5 বছরের মতো কেটে যায়। 1.5 বছর আমি ওর কোনো সন্ধান পাই না, ওর কোনো ঠিকানা পাই না। 1.5 বছর পরে হঠাৎ করে আমাদের এলাকারই এক মহিলার মাধ্যমে জানতে পারি কোথায় নাকি এক পাগল মহিলাকে পাওয়া গেছে। সে নাকি খুব খারাপ অবস্থার ভিতরে আছে। এটা আমাদের এলাকা থেকে অনেক দূরে, প্রায় আপনার হিসাব করলে 30-40 মাইল দূরের একটা মসজিদের কথা বলতেছে, ওই মসজিদে থাকে এবং মহিলা নাকি পাগল। তো আমি তো পাগল মহিলার সন্ধান পাইলে যাই যে তামান্না কিনা দেখার জন্য। ওই মহিলার সন্ধান পাওয়ার পরেও আমি তখন বাড়ি থেকে গেলাম যে দেখার জন্য, যে গিয়ে দেখি যে হ্যাঁ এটা তামান্না। তো এখন প্রশ্ন হচ্ছে তামান্না এই জায়গায় আসলো কোত্থেকে, তামান্না এই জায়গায় কোত্থেকে আসলো বা তামান্না এখানে কোত্থেকে আসছে। এই খবর আমি তখন পাইলাম যে ওই জায়গায় এখানে আসলোটা কোত্থেকে এটাই বুঝতেছি না। তা আমি ওকে নিয়ে এখান থেকে রওনা দেওয়ার সময় লোকেরা আমাকে বলতেছে এই মহিলাটা কি। আমি বললাম যে তিনি আমার ওয়াইফ। কয় আপনার ওয়াইফ হইলে আল্লাহ জানে এই মহিলাটার কী হয়েছে। আমাদের মসজিদে একজন বুজুর্গ লোক থাকে, আমাদের একজন হুজুর আর কি, ভালো মনের মানুষ। এই মহিলাটা হুজুরের প্রস্রাব খেয়ে ফেলে। তো
তা আমি বললাম যে কি বলেন আপনি, আমার বউ হুজুরের প্রস্রাব খেয়ে ফেলে? কি হুজুর? বলে একজন লোক আমাদের এখানে অনেক বছর আগে আসছে, বয়স্ক, উনি আমাদের মসজিদে থাকে, উনি নামাজ কালাম পড়ায় খুব ভালো। তো এই লোকটা এখানে খুব ভালো অবস্থার মধ্যে আছে, এই মহিলাটা কোত্থেকে জানি আসছে, আসার পরে তিনি প্রস্রাব করতে গেলেই এই প্রস্রাবখানার আরও মানুষের প্রস্রাব এই মহিলা খেয়ে ফেলে, এমন একটা অবস্থা। আমি তখন বললাম এটা আপনি কী বলেন? বলে হ্যাঁ। তাই না, আমি তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, যা হবার তা হয়েছে, তারে নিয়ে চলে যাব। ও তখন বলে আমি যাব না, আমি ওনার সাথে থাকবো, আমি ওনার প্রস্রাব খাবো। ডিরেক্ট আমাকে এইভাবে বলে যে আমি ওনার প্রস্রাব খাবো। তাই আমি তুই জোরাজোরি আনতে চাই, ও আসতে চায় না। পরে এখানকার কিছু মানুষ তারাও মিলে টানাটানি করতেছে। এই অবস্থার ভিতরে মসজিদের দিকে হঠাৎ করে তাকায় দেখতেছি যে মসজিদের মধ্যে আমার আব্বা বসে আছে। এত বছর আগে যে বাবাকে আমি হারাইছি, ওই বাবা মসজিদের ভিতরে। তখন লোকেরা বলে আমার বউ নাকি আমার এই মানে যে লোকটা বসে আছে উনি প্রস্রাব করতে গেলে ওনার প্রস্রাব খেয়ে ফেলে, উনি প্রস্রাব করতে গেলে প্রস্রাব খেয়ে ফেলে, এবং উনি প্রস্রাব করতে ঢুকলে পিছন থেকে ঢুকে ওনার প্রস্রাব খেয়ে ফেলে। আমি বললাম যে এটা কী ধরনের কথা বলেন? বলে হ্যাঁ, এই লোকেরই। আমি তখন, যেহেতু এটা আমাদের এলাকা না, আমি তখন আব্বার কাছে গেলাম। আব্বা আমার সাথে কথা বলে না। আব্বা ভালো আছেন? কথা বলে, নিচের দিকে তাকে আছে, মানে একটু অন্যরকম হয়ে গেছে। আব্বা ভালো আছেন? না, কথা বলে না, কোনোভাবেই কথা বলে না। আমি চিন্তা করলাম এখানে যতই থাকবো ততই মান সম্মান নষ্ট হবে। এই কথা বলে আমি তখন ওরে খুব টানা হেঁচড়া করে জোরাজোরি করে বাড়িতে নিয়ে আসছি। এবং বাড়িতে আনার পরেই ও একটা কথাই বলে আমি তোমার আব্বার প্রস্রাব খাবো, খালি এটাই বলে। এবং বাড়িতে তখন বিষয়টা অনেকের, এই জিনিসগুলো আসলে ধামাচাপা থাকে না, আস্তে আস্তে বিষয়টা জেনে গেল যে আমার আব্বা সেখানে ছিল এবং ও গিয়ে আমার আব্বার প্রস্রাব খাইছে। এটা সবার মাধ্যমে জেনে গেল। আমি তখন ওকে আস্তে আস্তে ডাক্তারের মাধ্যমে ইঞ্জেকশন, ঔষধ এগুলো দিয়া ওরে ঠান্ডা করলাম। ঠান্ডা করার পরে অনেক অংশে ও ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা পর্যায়ে আল্লাহর কি হুকুম, আমি কিন্তু আমার বাবার আর কোনো খবর ওই জায়গায় নিলাম না, গেলাম না, কারণ এটা লজ্জার বিষয়। আমি কি তো আমার বাবাকে এখানে আর আনতে পারবো না? আর যেহেতু ওরা আমার আবার প্রস্রাব খাওয়ার জন্য এরকম করে, তো আমাদেরও একটা মান সম্মানের বিষয় আছে। এরকম করে ও তখন ইঞ্জেকশন দেওয়ার পরে কিছুটা ঠান্ডা হয়, তামান্না। কিছুটা ঠান্ডা হওয়ার পরও তখন বাচ্চা কনসেপ্ট করে। বাচ্চা যখন কনসেপ্ট করে আমি তখন অত্যাধিক খুশি হই। একটা পর্যায়ে তখন একদম চুপ হয়ে যায়, কারোর সামনে কোনো কথা বলে না, কোনো কিছু করে না, এবং শুধু চুপচাপ বসে থাকে, নীরবে বসে থাকে, খাবার দিলে খায়, আর না হলে ঘুমায়। প্রয়োজন ব্যতীত কারোর সাথে এক মিনিটও ও কোনো রকমের কথা বলে না। এইভাবে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে ও তখন আমার ঘরে একটা পুত্র সন্তান হলো। আমার সন্তানের যেদিন হলো, সন্তানটা হওয়ার 3 দিন পরে আমার ভিতরে মনে হলো যে আমার বাবার একটু গিয়ে দেখে আসি বা আব্বারে গিয়ে নিয়ে আসি। আব্বা তো আমার সবসময় বলতো যে এখানে তোর বউয়ের যদি সন্তান হয় তাহলে আমি তোদের নামে সয় সম্পত্তি লিখে দেবো। আর আমার মানে বউয়ের গর্ভের সন্তানের জন্য আব্বা অনেক অনেক পাগলামি করতো। আমাকে সবসময় বলতো যদি সন্তানাদি হয় আমার নামে আব্বার সব জায়গায় সম্পত্তি আবার আমার বোনদের কাছ থেকে নিয়ে আমার নামে লিখে দিবি, এগুলো আব্বা সব কিছু বলতো। এগুলো বলার পরে আমি তখন চিন্তা করতাম যে আমার সন্তান হয়েছে, বাবা তো মনে হয় খুশি হবে, আমি গিয়ে বাবাকে নিয়ে আসি। তখন তো আমার বউও ভালো। তা আমি তখন গেলাম আমার বাবারে আনার জন্য ওই এলাকাতে, এবং ওই এলাকাতে যাওয়ার পরে আমি জানতে পারি আমার বাবা নাকি আজ থেকে প্রায় বহু মাস আগেই মারা গেছে। এবং আমার আব্বা মারা যাবার পরে তারা আমার আব্বার অনেক ঠিকানা খোঁজ করেছে ঠিকানা নেওয়ার জন্য, কিন্তু আমার আব্বার কোনো ঠিকানা পায়নি যে আব্বা কোত্থেকে আসছে, কোন গ্রাম থেকে আসছে, যার জন্য মসজিদের সামনে বেওয়ারিশ লাশ হিসাবে আমার আব্বাকে দাফন করা হয়। আমি তখন আব্বার কবরের কাছে গেলাম, আব্বার কবরের মুখের দিকে তাকিয়ে আছি। আমার কেন জানি মনে হচ্ছে যে আমার বাবা কবর থেকে বলতেছে আমি তোকে নতুন একজন সন্তান দিয়ে তোকে আমি তোর কোলে খোকার সন্তান উঠে দিয়ে আমি পৃথিবী ছেড়ে চলে গেলাম, তুই আমাকে মাফ করে দিস। মনে হয় যেন বাবা কবর থেকে এই কথাগুলো আমাকে বলতেছে। আমি আব্বার পা ধরে জড়িয়ে ধরে আব্বার কবরের পায়ের কাছে গিয়ে চিৎকার করে কান্না করতেছি। সবাই বলে লাশটা আমরা অনেকক্ষণ পর্যন্ত রেখেছিলাম, অনেক খোঁজ খবর নিয়েছি, লাশটা কোত্থেকে, এই লোকটা কোত্থেকে আসছে তার কোনো সন্ধান আমি পাই নাই। আর আমি যখন আমার বউ তামান্নাকে এই থেকে নিয়ে আসি, ওই জায়গা থেকে তামান্নাকে নিয়ে আসি, তখনও কিন্তু আমি সেই এলাকার কোনো লোকের কাছে বলি নাই যে আমার বাবা এটা আমার বাবা, এটা আমার বউ। কারণ বলবো কেমন করে, তামান্না আমার বাবার প্রস্রাব খাইতো, এটা ওই এলাকার লোকজন বলে। মারতো, ওই এলাকার লোকজন তামান্নাকে মারতো, পিটাইতো, জুতা দিয়ে পিটাইতো, তারপরও তামান্না এটা করতো। মসজিদের সামনে বা দূরে গিয়ে বসে থাকতো, আমার বাবা প্রস্রাব করতে গেলে পিছন দিয়ে ঢুকতো, এরকম একটা অবস্থা করতো। এই জন্য ওরে আমাদের এলাকার লোকজন অনেক পিটাইছে পর্যন্ত। তো কিন্তু কোনোভাবেই আসলে কোনো কিছু কামিয়াবি হলো না, কোনো কিছু ঠিক হলো না। তো এই শেষ পর্যন্ত ভাবলাম ওখানে আমি পরিচয় দিব কেমন করে, এটা আমার বাবা, এটা আমার বউ। যার জন্য বাবার পরিচয় না দিয়ে আমি তামান্নাকেই নিয়ে চলে আসলাম। তো বাবার মৃত্যুটা আমাকে খুবভাবে কষ্ট দিয়েছে। যাই হোক,
কী আর করবো, আমি পুনরায় আবার বাড়িতে ফিরে আসলাম। আসার পরে আমার সন্তানটা এখনও প্রায় অনেকটাই বড় হয়েছে। বড় হওয়ার পরে এলাকার লোকজনে আমার সন্তানটাকে দেখলেই বলে এটা নাকি আমার বাবার প্রস্রাব খেয়ে দুনিয়াতে আসছে। মানে এরকমভাবে বলে যে আমার সন্তান এখন বড় হয়েছে, তো ও রাস্তাঘাটে আর মুখ দেখাতে পারে না। খালি বলে আব্বা আমাকে দুনিয়াতে জন্ম দিলা কেন, আমাকে দুনিয়াতে আনলা কেন। কারোর সামনেই মুখ দেখাতে পারে না, কারো কাছে যেতে পারে না। মানুষ দেখলেই বলে তুই তো তোর দাদার প্রস্রাব খেয়ে দুনিয়াতে আসছস, তোর দাদার প্রস্রাব খাওয়ার পর তুই দুনিয়াতে আসছস। এমনভাবে আমার সন্তানের জীবনটা পুরো অভিশপ্ত একটা জীবনে পরিণত হলো। আর আমার যিনি ওয়াইফ, তিনি এখনও সে মানসিক প্রতিবন্ধী হয়ে আছে। কথা বলে না, প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না, কেমন একটু গম্ভীর হয়ে থাকে, খাবার দিলে খায়, ঘুমাইলে ঘুমায়, এরকম একটা অবস্থা। তো আমি জানি না যে আসলে আমাদের কি হলো, বা আমরা অপরাধ করছি সেটা ঠিক আছে, কিন্তু সে অপরাধের শাস্তি যে এরকমভাবে পেতে হবে এটা কখনো আমরা স্বপ্নেও চিন্তা করতে পারিনি। যাই হোক আপন ভাই, আপনার গল্পগুলো আমি শুনে ভালো লাগে, সেখান থেকে আমার জীবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আপনার সাথে শেয়ার করলাম। এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমার বোনেরা শেষে কিন্তু আমার 3 বোন মিলে আমার আব্বার সব জায়গা আমাদের নামে লিখে দেয়, আমার নামে লিখে দেয়। বোনেরা জায়গা সম্পত্তি সব বোনেরা ফিরিয়ে দেয়, এবং এই ঘটনাতে আমার বোনেরা খুবই মর্মাহত হয়, খুবই কষ্ট পায়। কিন্তু বড় ভাই হিসাবে আমাকে বাবার আসরে বসিয়ে তারা আমাকে মাফ করে দেয়। আপন ভাই যদি সম্ভব হয় আমার গল্পটা প্রচার করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ভাই মুরাদ হোসেনের জীবনের বাস্তবিক গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। বন্ধুরা, প্রথম কথা, আমার কাছে এই জিনিসটা ভীষণ অবাক লেগেছে যে মুরাদের বাবা বাড়ি থেকে পালিয়ে কোনো একটা মসজিদে চলে গেছিল, এবং সেই মসজিদে যাওয়ার পরে এটা তাদের বাড়ি থেকে বেশ দূরে 30-40 কিলোমিটার দূরে কোনো একটা মসজিদ, এবং তামান্না একজন পাগল মহিলা ছিল, সে পাগল হয়ে গেছিল। পাগল হওয়ার পরে তামান্নার কাছে কে খবর দিল যে মুরাদের বাবা ওই মসজিদে অমুক জায়গায় আছে। এটা তো মুরাদের এলাকার কোনো মানুষ জানতোই না, তার এলাকার কোনো মানুষ জানতোই না যে তার বাবা ওইখানে চলে গেছে, এটা কেউ জানতো না। তাহলে তামান্না কিভাবে জানলো যে তার শ্বশুর ওই জায়গায় আছে এবং তিনি সেখানেই চলে গেছে, এবং গিয়ে পাগল অবস্থায় শ্বশুরের প্রস্রাব খেতে শুরু করেছে। তো এই গল্পটা আমার কাছে একটা জিনিসে মনে হলো যে আসলে যে ছেলের বউয়েরা তাদের শ্বশুর শাশুড়িদেরকে কষ্ট দেন, একটা কথা মনে রাখবেন, আপনি যখন আপনার বাবা মাকে ছেড়ে এই পরিবারে আসেন তখন আপনার স্বামীর বাবা মাই কিন্তু আপনার বাবা মা। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মা মনে করে থাকতে পারেন তবে আপনার সংসারে কখনোই কোনো সমস্যা দেখা দেবে না। আমাদের আজকের এই সমাজের মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে কেন জানি তাদের শ্বশুর শাশুড়িকে তাদের নিজের বাবা মায়ের আসরে বসাতে পারে না। শ্বশুর শাশুড়িকে সবসময় ভিন্ন একটা নজরে দেখে, তারা ভাবে যে এটা হচ্ছে আমার স্বামীর বাবা মা, এটা কখনোই ভাবে না যে এটা আমারই বাবা মা। কারণ একটা জিনিস চিন্তা করেন, একটা মেয়ে যখন তার বাবা মাকে ছেড়ে শ্বশুরবাড়িতে চলে আসে, সে তার পুরোটা সময় কিন্তু তার শ্বশুর শাশুড়ির সাথেই থাকে, এবং মৃত্যু পর্যন্ত শ্বশুর শাশুড়ি, অনেক সময় দেখা যায় পুত্রবধূ মারা যায় কিন্তু শ্বশুর শাশুড়ি বেঁচে থাকে। তাহলে হিসাব করলে এই শ্বশুর শাশুড়ি কিন্তু লিগেল বাবা মা। এখন এইটা মানতে পারে না বলে আমাদের এই সমাজে এত ব্যভিচার, অন্যায়, অপরাধ দিনের পর দিন বেড়ে যাচ্ছে, এবং সাংসারিক জীবনে ডিভোর্স, তালাক প্রথাটা অনেক বেশি বেড়ে গেছে। তো সবাইকে আমি অনুরোধ করব যে এই গল্পটা থেকে অন্তত এই শিক্ষাটা নেন যে শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মা হিসেবে মানতে শুরু করেন। এবং মুরাদ যে সম্পত্তির জন্য তার বউ এত কিছু করলো, কিন্তু খেয়াল করে দেখেন যে সেই সম্পত্তি মুরাদের বোনেরা স্বইচ্ছায় মুরাদের নামে ফিরিয়ে দিল, স্বইচ্ছায় নিজের ভাইয়ের নামে সয় সম্পত্তি সব ফিরিয়ে দিল। তারা কিন্তু কোনো সম্পত্তি নেয় নেই, বাবা তাদের নামে দিয়ে দিয়েছে, তারা আবার ভাইয়ের নামে ফিরিয়ে দিল। কিন্তু মধ্যখানে মুরাদের বাবা একটা অপমান হয়ে মারা গেল। একইভাবে মুরাদের মা আর মুরাদের যে বউ আছে তার জীবন একদম অনিমেষে শেষ হয়ে গেল। পাপ কখনো বাপকেও ছাড়ে না। আমরা একটা কথা বলি যে পাপ কখনো বাপকেও ছাড়ে না, পাপের বোঝা বইছে মুরাদের সন্তান। আমি ছেলেটার নামটা বলতে চাই না, যাই হোক, ওর অনেক অপমানিত, ও সমাজে মুখ দেখাতে পারে না। ওর বাবাকে বলে যে বাবা আমি যে কোনো সময় আত্মহত্যা করবো, মারা যাব। এই মায়ের অপরাধের বোঝা, মায়ের পাপ সন্তান কাঁদে নিয়েছে। তাকে দেখলেই সবাই বলে তুই তো তোর দাদার প্রস্রাবকে দুনিয়াতে আসছিস, এরকম করে তাকে বলে। সে কোথাও গিয়ে একটু চায়ের দোকানে গিয়ে বসতে পারে না, কারোর সাথে একটু কথা বলতে পারে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, এই শুভকামনায় আমি আপনার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।